ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করে দিলাম। বোর্ডটা একটু অ্যাকসেপ্ট বেশি চলে গেছে। হ্যাঁ, ওই মোবাইলটা দেখতেছি আমি, আর একটা মোবাইল নিয়ে ব্যস্ত আছি। ওয়েট, ওইটা দেখতেছি। ওয়েট, ওটা দেখতেছি। মোবাইলটা রেকর্ডিং মোবাইল নিয়ে আমি কাজ করতেছি, তো ওটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের ইয়ে হবে হচ্ছে এসি সার্কিটের ফার্স্ট ক্লাস। আজকে হবে এসি সার্কিটের ফার্স্ট ক্লাস। কথাবার্তা সবকিছু ঠিকঠাক আছে? আচ্ছা ভাইয়া, বলছি কথাবার্তা সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে, শুরু করে দেন। আচ্ছা, তাহলে ক্লাস শুরু করে দিলাম। এসি সার্কিটের ফার্স্ট ক্লাস হবে। আমরা এই সার্কিটের ফার্স্ট ক্লাস দিয়ে দিই। এসি সার্কিট, এসি মিন্স অল্টারনেটিং কারেন্ট। এসি মিন্স অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ যে সার্কিটে কি থাকবে, অল্টারনেটিং কারেন্ট থাকবে, তাকে কি বলা হয়? এসি সার্কিট। ঠিক আছে, তাহলে অল্টারনেটিং কারেন্টটা কেমন হয়? অল্টারনেট কি? অল্টারনেট। অল্টারনেট বলতে কি বোঝাচ্ছে? অল্টার করবে, অর্থাৎ একবার সর্বোচ্চ যাবে, আরেকবার কি যাবে? সর্বনিম্ন। একে বলে কি? অল্টারনেট। ঠিক আছে, তাহলে কি যাবে দেখি তো। একবার কিসে গেল? উপরে গেল, একবার কি নিচে গেল। তো এই যে উপরে এবং নিচে দিয়ে যে তরঙ্গ বা যে ওয়েভ তৈরি হয়, তাকে আমরা কি বলি? এসি সার্কিট। ঠিক আছে, তাকে আমরা এসি সার্কিট বলি। এসি সার্কিটের সিগন্যালটা এমন। এই সার্কিটের সিগন্যালটা কি এমন, আর ডিসি সার্কিটের সিগন্যালটা কি ছিল? যে সরাসরি, অর্থাৎ স্ট্রেট লাইন চলে যাবে। কি যাবে? সরাসরি। অর্থাৎ এই যে সময়, এই যে সময়ের সাপেক্ষে কোনো পরিবর্তন ছিল না। সময়ের সাপেক্ষে কোনো পরিবর্তন ছিল না। কিন্তু এসি সার্কিটে কি, যে এই যে টাইম পিরিয়ড, এটা কি সময়। ঠিক আছে, এই লাইনটা কিসের? সময়। যে যখন সময়টা এখানে, তখন মানটা কোথায়? এখানে। আবার যখন সময়টা এখানে, তখন মানটা কোথায়? এখানে। আবার যখন সময় এখানে, তখন মানটা কোথায়? এখানে। অর্থাৎ সময়ের সাথে পরিবর্তন হয়। এসি সার্কিট সময়ের সাথে পরিবর্তন হয়। তাহলে আমরা এখন এসি সার্কিটে যে বিভিন্ন মান আছে, সেগুলো আমরা এখন একটু দেখবো। ঠিক আছে, তাহলে এটা কি? টাইম পিরিয়ড, সরি এটা কি টাইম, এটা কি টাইম। তাহলে টাইমের দেখেন, কোন সময় মানটা এখানে, কোন সময় মানটা এখানে, কোন সময় মানটা এখানে, কোন সময় মানটা এখানে, কোন সময় এখানে। তাহলে এই যে মানটার সময়ের সাথে যে পরিবর্তন হচ্ছে, এই মানটা কি বলে? তাৎক্ষণিক মান। মানটাকে কি বলে? তাৎক্ষণিক মান। যার সূত্র হচ্ছে যে ভিটি সমান সমান কি? ভিএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস কি থিটা। ভিএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা। ওমেগা কি? ওমেগা বলতে বোঝায়, সরি ভিএমটা কি? ভিএমটা অ্যামপ্লিটিউড বোঝায়। কি বোঝায়? অ্যামপ্লিটিউড। অর্থাৎ এই যে সর্বোচ্চ চূড়ার যে মানটা, সর্বোচ্চ চূড়ার যে মানটা, সেটাকে বলে কি? ভিএম। সেটাকে কি বলে? ভিএম বা আইএম। এটা যদি ভোল্টেজে বলি তাহলে এটা ভিএম, যদি কারেন্টের বের করি তাহলে এটা কি হবে? আইএম হবে। ঠিক আছে, সাউন্ড শোনা যাচ্ছে না? এই সাউন্ড শোনা যাচ্ছে না? এবারে শোনা যাচ্ছে, সমস্যা নেই। তাহলে যার ওখানে শোনা যাচ্ছে না, আপনি দেখেন আপনার ভাই মাউথ স্পিকার, যেখানে মাউথ, আপনার মোবাইলের নিচে দেখেন এক জায়গায় মাউথ পিসের সাইন আছে, ওই সাইনে ক্লিক করে মোবাইল ডাটা ক্লিক দেন, তাহলে হবে। আপনার মোবাইলে ওখানে সমস্যা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি হলো আমরা বুঝতে পারছি। এখন ভিএম তো দেখলাম, এখন কি সাইন? সাইনটা কি? সাইনটা হচ্ছে ওয়েভটা, সাইন ওয়েভ। সাইন দ্বারা কি বোঝায়? ওয়েভ বোঝায়। সাইন দ্বারা কি বোঝায়? ওয়েভ বোঝায়। সাইন দ্বারা কি বোঝায়? ওয়েভ বোঝায়। ঠিক আছে, যেটা সাইন অর্থাৎ এটা সাইন ওয়েভ, সেজন্য এখানে কি দিলাম? সাইন। সাইন ওয়েভ, কস ওয়েভ এগুলো আমরা দেখবো, আপাতত যেটা দেখতেছি সেটা আগে দেখে নেই। তাহলে এটা দ্বারা কি বোঝাবে? ওয়েভ বোঝাবে। আচ্ছা, ওমেগা দ্বারা কি বোঝায়? ওমেগা টি দ্বারা কি বোঝায়? দেখেন তো আমরা ফিজিক্সে পড়ছিলাম, মানে এই টোটাল টুক দ্বারা কি বোঝায়। ঠিক আছে, ফিজিক্সে আমরা পড়ছিলাম যে কি কৌণিক দূরত্ব সমান সমান কৌণিক বেগ গুণন কি সময়। দেখেন তো এই সূত্রটা কে কে জানে? একটু কথা বলি তো, সূত্রটা কে কে জানে? একটু কথা বলি। কেউ জানি এটা? যে ফিজিক্সে কৌণিক বেগের একটা অধ্যায় ছিল। আচ্ছা, তাহলে কি ছিল? কৌণিক দূরত্ব সমান কি? ওমেগা গুণন টি, অর্থাৎ কৌণিক বেগ গুণন কৌণিক কি সময়। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? কৌণিক দূরত্ব। তাহলে থিটা দ্বারা কি বোঝাচ্ছে? থিটা দ্বারাও কৌণিক দূরত্ব, থিটা দ্বারাও কৌণিক দূরত্ব। তাহলে এটা কিসের
কোন কৌণিক দূরত্ব, এটা কোন কৌণিক দূরত্ব, এটা হচ্ছে কি সময়ের পরে মানে সময়ের সাপেক্ষে যেটা হবে যে বলবে আফটার এত সময় বা তত সময়, তখন কি হবে এইটা। আর এইটা কি ইনিশিয়াল, এটা কি হবে ইনিশিয়াল। ইনিশিয়াল দূরত্ব দেখেন তো, ইনিশিয়াল দূরত্ব কত, ইনিশিয়াল দূরত্ব 0, ইনিশিয়াল দূরত্ব কত আমরা, ইনিশিয়াল দূরত্ব 0, তার জন্য এই থিটা আইটা কি হবে, থিটা আই সমান কি হবে 0 ডিগ্রি, থিটা আই সমান কত হবে 0 ডিগ্রি। আচ্ছা তারপরে ওমেগা টি তো বুঝলাম যে এটা দ্বারা কি কৌণিক দূরত্ব বোঝায়, তাহলে ওমেগা টি দ্বারা কি সময়, কোন সময়, এই যে সময়ের যে পরিবর্তন হচ্ছে এটা কি বলে সেই সময়, ঠিক আছে। এখন ওমেগা দ্বারা কি বোঝায়, ওমেগা হচ্ছে কি, ওমেগা হচ্ছে এখানে ওমেগা দুই হচ্ছে কৌণিক কি বেগ, কিন্তু তাহলে সেই কৌণিক বেগ সূত্রটা কি হচ্ছে 2 পাই কি f, 2 পাই f, f দ্বারা কি বোঝায় ফ্রিকোয়েন্সি, আর পাই দ্বারা তো আমরা জানি যে 22/7, পাইয়ের মানটা কি 22/7। এখন যদি সাইন কস বা ট্যান এমন কোনো কিছুর উপরে যদি এমন কোনো কিছু সামনে যদি পাই থাকে তখন তার মান হয় 180 ডিগ্রি, আর ওইগুলোর সামনে না থেকে অন্য কোথাও থাকলে পাইয়ের মান কত হয় 22/7, পাইয়ের মান 180 ডিগ্রি, অথবা কি ডিগ্রিতে এত, রেডিয়ানে কত এত। তাহলে আমরা পাইও বুঝলাম, থিটাও বুঝলাম। প্লাস মাইনাস কেন, প্লাস মাইনাস বলতে যে এই ইনিশিয়াল আগে হইছে নাকি পরে হইছে সেটা দ্বারা আমি এর জন্য প্লাস মাইনাস দিছি, যেহেতু আমরা ইনিশিয়াল থেকে শুরু করছি, ইনিশিয়াল কত 0, তাহলে v কত হবে, vt সমান সমান bm sin ওমেগা টি হবে, অথবা এই ওমেগা টি কে অথবা আমরা কি লিখতে পারি যে bm sin থিটা, এটা ইনিশিয়াল থিটা না কিন্তু এটা এমনি থিটা, ঠিক আছে। এই থিটা আর ওমেগা টি একই কথা, থিটা এবং ওমেগা টি একই কথা, এই থিটাও দেখবে কৌণিক দূরত্ব, এটাও সেই দূরত্ব, ঠিক আছে, একই কথা। তাহলে আমরা এখানে বুঝলাম যে তাৎক্ষণিক মানের যে ভ্যালু টি আছে, ইকুয়েশনটা আছে, সেখানে কি কি বোঝায় এটা আমরা দেখলাম। এখন প্রথমে আছে কি সাইকেল, কি বোঝায় সাইকেল, সাইকেল বলতে কি বোঝাচ্ছে, সাইকেল হলো 1 সেকেন্ডে যতগুলো সাইকেল, সরি ওটা তো ফ্রিকোয়েন্সি, সাইকেল কি, সাইকেল বলতে বোঝা হচ্ছে 0 থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত যে তরঙ্গটা তৈরি হয় তাকেই বলে কি সাইকেল। তাহলে এখান থেকে শুরু করে 360 ডিগ্রিতে কয়টা তরঙ্গ তৈরি হয়েছে, একটা, কয়টা তৈরি হয়েছে একটা, যাকে কি বলে আমরা এক সাইকেল, কোন পর্যন্ত, এই যে এক সাইকেল, ঠিক আছে, এক সাইকেল। তাহলে সাইকেল আমরা বুঝলাম। এখন ফ্রিকোয়েন্সি বোঝায়, এখন কি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়, ফ্রিকোয়েন্সি f সমান সমান 1 বাই কি t, এই টিটা কোনটা, এই যে এখানে t, মানে এই টিটা কোথায়, এই যে টাইম পিরিয়ড এই t, তাহলে কি বোঝাচ্ছে f সমান 1 বাই t। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি যে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল উৎপন্ন হয় তাকে কি বলে ফ্রিকোয়েন্সি, যার একক কি হার্টজ, যার একক কি হার্টজ অথবা সাইকেল পার সেকেন্ড। এর একক হার্টজটা কি সাইকেল পার সেকেন্ড তো বুঝতে পারছি, কিন্তু হার্টজ কেন হলো, কারণ ফ্রিকোয়েন্সি এটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী হার্টজ, ঠিক আছে, যার জন্য একক আমরা হার্টজ বলি, ঠিক আছে। তাহলে ফ্রিকোয়েন্সি বুঝলাম। এখন আমাদের টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড তো বললাম এই যে এক সাইকেলের সময় আর কি টাইম পিরিয়ড। তারপরে আমাদের কি বলছে অল্টারনেশন, অল্টারনেশন বলতে কি বোঝায়, এই যে প্রতি অর্ধ সাইকেলকে কি বলে অল্টারনেশন, তাহলে এটা কি পজিটিভ অল্টারনেশন এইটুকু, আর এটুকু কি নেগেটিভ অল্টারনেশন। তার পরবর্তী কি অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড বলতে বোঝাচ্ছে সর্বোচ্চ মান, কি ওয়েভের সর্বোচ্চ মান, অ্যামপ্লিটিউড বলতে কি বোঝায় ওয়েভের সর্বোচ্চ মান। তাহলে ওয়েভের সর্বোচ্চ মান কোনটা, এই যে, তাহলে এটা কি পজিটিভ অ্যামপ্লিটিউড, তাহলে এখানেও একটা সর্বোচ্চ মান আছে বা সর্বনিম্ন আর কি, এটা কি নেগেটিভ সর্বোচ্চ বা সর্বনিম্ন না, তাহলে এটাও অ্যামপ্লিটিউড, এটাকেও আমাদের কি বলে অ্যামপ্লিটিউড, অর্থাৎ ওয়েভের সর্বোচ্চ মানকে কি বলে অ্যামপ্লিটিউড। পরবর্তী কি বলছি না ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু, ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু তো বলছি ভিটি, ইনস্ট্যান্ট মান তাৎক্ষণিক মান, মানে কোনো সময় এখানে, কোনো সময় এখানে থাকবে, কোনো সময় এখানে, কোনো সময় এখানে, কোনো সময় এখানে, এরকম যে সময় সাপেক্ষে যেটা পরিবর্তন হয় তাকে কি বলে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু, অর্থাৎ তাৎক্ষণিক মান। পরবর্তী কি বলছে ফেজ, পরবর্তী কি বলছে ফেজ, ফেজ আসলে মূলত যখন একটা সিগন্যাল থাকে, আমরা এখানে 0 ডিগ্রি ধরছি, সাপোজ যদি এখান থেকে শুরু হয় তাহলে ফেজটা কত, এই যে থিটা, 0 থেকে যত ডিগ্রি পরে বা আগে শুরু হয়েছে তাকে কি বলে ফেজ, ঠিক আছে। তার পরবর্তী যাব ফেজ অ্যাঙ্গেল, কি ফেজ অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেলটা কি, ফেজ অ্যাঙ্গেল হলো যখন দুইটা সিগন্যালের মধ্যবর্তী কি মধ্যবর্তী পার্থক্য, অর্থাৎ আমরা সিগন্যাল বলতে কি ভোল্টেজ এবং কারেন্ট বোঝাই না, ভোল্টেজ এবং কারেন্ট বোঝাই। তাহলে এই যে ভোল্টেজ এবং কারেন্ট যদি এটা ভোল্টেজ হয় এটা কারেন্ট হয়, তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্ব, এদের মধ্যবর্তী যে কৌণিক দূরত্ব, এদের মধ্যবর্তী যে কৌণিক দূরত্ব তাকে কি বলে ফেজ অ্যাঙ্গেল। আচ্ছা তারপরে আচ্ছা আর কিছু নাই।
তাহলে ওয়েভ সম্বন্ধে আমরা যতটুকু বললাম এতটুকুতে কারো কোথাও সমস্যা আছে বা প্রশ্ন আছে? এতটুকুতে কারো কোনো সমস্যা আছে বা প্রশ্ন আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারি ভাই। আমাদের মাঝে একটা বোন আসছে, আফরোজা আপা আছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন তো? জি ভাইয়া। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা এখন পরবর্তী, আমি বইয়ের দিকে বারবার তাকাচ্ছি কারণ বইয়ের যে সিকোয়েন্স আছে সেভাবে বলতেছে, ঠিক আছে? একটা পর আরেকটা বলে সমস্যা নাই, কিন্তু আসলে সবগুলাই মনে থাকে না যে এর মধ্যে কি কি আছে, প্রশ্নের সামনে আসলে মনে হয়, ঠিক আছে? সেজন্য বইতে পড়া দেখতেছে কোনটা কোনটা আছে সেটা আমি বুঝাই দিচ্ছি। তার পরবর্তী আমরা এখন দেখব যে গড় মান এবং আরএমএস মানটা কি। ম্যাক্সিমাম ভ্যালু তো আমরা বুঝলাম, ওই যে অ্যামপ্লিটিউড যেটা সেটা হচ্ছে কি ম্যাক্স ভ্যালু, অ্যামপ্লিটিউড যেটা সেটাই কি ম্যাক্স ভ্যালু, ঠিক আছে? ওই যে ভি এম দেখছি না, ভি তে ভোল্টেজ এম তে কি ম্যাক্স, ভি তে ভোল্টেজ এম তে ম্যাক্স বোঝায়, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখব গড় মান। তাহলে গড় মান অঙ্কন করার আগে আমাকে অবশ্যই কি সিগন্যাল অঙ্কন করতে হবে। সিগন্যাল অঙ্কন করলাম, এটা কি 2 পাই, এটা কি আমাদের পাই, এটা 2 পাই, এটা কি আমাদের পাই, এটা কি 0, এটা কি 0, আর এটা কি ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে? ভিএম বা আইএম যেটা দ্বারা প্রকাশ করি না কেন। আচ্ছা, এখন কি বোঝাবো আমরা? গড় মান। গড় মান কি? যে ভি এভারেজ, যার সূত্র কি হবে 1 বাই কি টাইম পিরিয়ড, 1 বাই কি হবে টাইম পিরিয়ড, ইন্টিগ্রেশন কি হবে শুরু বিন্দু, আমি এখানে লিখি শুরু, আর এটা কি হবে শেষ, শুরুর সময় এবং শেষ, ঠিক আছে? তারপর এখানে আমাদের কি মানটা হবে গড় মান যেহেতু, তাহলে এখানে তাৎক্ষণিক মান কি প্রত্যেকটা কি আমাদের মানটা কি তাৎক্ষণিক মান কত আছে ভিটি, ভিটি। আচ্ছা, গড় বলছে না, তাহলে যত মান যত জনকে মান যত দিছি যত জনকে দিছি সেটা দ্বারা কি ভাগ করলে তো হয়ে যাবে না? তাহলে এখন ভাগ কোনটা দেবো সেটা আমরা দেখতেছি পরের কথা। আমাদের কি হলো যে 1 বাই কি হবে টাইম পিরিয়ড, ইন্টিগ্রেশন হবে কি শুরু বিন্দু, ইন্টিগ্রেশনে কি শেষ বিন্দু, আর এখানে কি হবে ইন্টিগ্রেশনের সাইন যদি টি সময় হয় তাহলে টি, আর যদি থিটা সাপেক্ষ হয় তাহলে কি থিটা টি, ডি অথবা ডি থিটা যে কোনো একটা দিলেই হবে। যদি আমি এখানে ওমেগা টি নিই তাহলে এখানে ডি ওমেগা টি, আর যদি এখানে থিটা নিই তাহলে এখানে থিটা হবে। এখন কথা হচ্ছে এখানে যে ভাগফলটা দেব এটা কোনটা, আর এখানে টাইম পিরিয়ড এটা দেব কোনটা। দেখেন টাইম পিরিয়ড বলতে যে এখানে এই যে টাইম পিরিয়ড, তাই না? বলছি না যে এক সাইকেল সম্পূর্ণ হতে যে সময় লাগে সেটা কি টাইম পিরিয়ড। তাহলে এই যে টাইম পিরিয়ড এটা দেখেন এখানে দুই ভাবে করা যায়, টোটালটা নিয়েও করা যায়, অর্ধেক নিয়েও করা যায়, এভারেজ হলে টোটাল নিয়েও করা যায়, অর্ধেক নিয়েও করা যায়। তাহলে অর্ধেক নিয়ে কখন করা যাবে, টোটাল নিয়ে কখন? আসলে সবগুলাতেই টোটাল নিয়ে করা যাবে। এক সাইকেল আমাদের মূল নিয়ম এক সাইকেল নিয়ে হিসাব করা, সব জায়গায় এক সাইকেল নিয়ে হিসাব করা যাবে। তাহলে ভাই অর্ধ সাইকেল নিয়ে কোথায় হিসাব করতে পারবো? অর্ধ সাইকেল নিয়ে আমরা হিসাব করতে পারবো শুধুমাত্র তখনই যখন সিমেট্রিক্যাল হবে। যখন কি হবে সিমেট্রিক্যাল। ভাই সিমেট্রিক্যাল আবার কাকে বলে? সিমেট্রিক্যাল বলতে বোঝায় যে পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেলের মান একই। দেখেন এটাও কিন্তু সিমেট্রিক্যাল। যদি এই অবটা এমন হইতো, সরি ক্যালিফোর্নিয়াটা শেষ, যদি এই অবটা কি হইতো এমন হইতো, দেখেন এটাও কিন্তু সিমেট্রিক্যাল। কারণ এটা কি ছিল, সাপোজ পজিটিভ, এটাও 5 এটাও 5, এখানে কি এটা 5, সাপোজ এটা কি -5, এটা হচ্ছে নেগেটিভ কিন্তু অ্যামপ্লিটিউড কিন্তু দুজনের সমান, এটা 5 এটাও 5। সুতরাং কি এটা ওয়েভটা কি সিমেট্রিক্যাল ওয়েভ, এই ওয়েভটাও কি সিমেট্রিক্যাল ওয়েভ, ঠিক আছে? দুইটাই সিমেট্রিক্যাল ওয়েভ। সিমেট্রিক্যাল আর নন সিমেট্রিক্যাল, নন সিমেট্রিক্যাল মানে কি আনসিমেট্রিক্যাল সেটা আবার কি আনসিমেট্রিক্যাল বলতে কি দুইটা ওয়েভের মান কি সমান হবে না। তাহলে এটা কি 5 আর এটা কত হবে 2। এরকম দুইটা ওয়েভের মান যদি অসমান হয়, মানে দুইটা হাফ ওয়েভের মান যদি অসমান হয় তাহলে সেটা কি বলে আনসিমেট্রিক্যাল। আর আনসিমেট্রিক্যালের বেলায় অবশ্যই কি পুরো সাইকেল নিয়ে কাজ করতে হয়, সব সময় সম্পূর্ণ সাইকেল নিয়ে কাজ করতে হয়। তবে সিমেট্রিক্যালের বেলায় হাফ সাইকেল নিয়ে কাজ করলে আমাদের সহজ হয়ে যায়। পুরো সাইকেল না করে যদি হাফ সাইকেল নিয়ে করি তাহলে হিসাব কি হবে, সহজ হবে। তাই সিমেট্রিক্যালের বেলায় আমরা ফুল সাইকেল নিয়ে করি না। আর যদি আনসিমেট্রিক্যাল হয় তাহলে অবশ্যই ফুল সাইকেল নিতে হবে। নিয়ম তো ফুল সাইকেল নেওয়া হয়, কিন্তু সিমেট্রিক্যালের বেলায় হাফ সাইকেল নেওয়া যায়। আর সিমেট্রিক্যাল বা আনসিমেট্রিক্যাল ওয়েভ এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল তো বুঝলাম। তাহলে এটা কি সিমেট্রিক্যাল, তাহলে সিমেট্রিক্যাল যদি হয় তাহলে আমরা কি অর্ধ সাইকেল নিয়ে কাজ করতে পারি। কতটুকু পাই, কতটুকু পাই, তাহলে টাইম পিরিয়ড এখন কত হবে, টাইম পিরিয়ড টি বাই কত দেবো 2, টাইম পিরিয়ড টি বাই কত 2, তাহলে ভি এভারেজটা কত হবে এখন, যে 1/t/2 বলতে কত পাই, 1/t/2 বলতে কত পাই, ইন্টিগ্রেশন শুরু বিন্দু কত, মানে ওয়েভের শুরু বিন্দু কত 0, ওয়েভের শেষ বিন্দু কত, মানে যে ওয়েভটা হিসাব করতেছি, ওয়েভ হিসাব করতেছি এটা, কিন্তু কতটুকু হিসাব করতেছি এতটুকু নিয়ে, তাহলে এটা কত হচ্ছে আমাদের পাই, এটা কত হচ্ছে আমাদের পাই। এখন কি ভিটি, ভিটি বলতে কি বোঝায়, ভি এর সাইন এখানে থিটা দিলাম, আর স্যার ভাগ কত হবে, ভাগ হবে যতদূর পর্যন্ত হিসাব করতেছি, কতদূর পর্যন্ত হিসাব করতেছি পাই পর্যন্ত, সরি এখানে তো আমরা দিয়ে দিছি, এখানে তো দিব না, আমাকে যে 1/t তো দিয়ে দিছি, ঠিক আছে 1/t আমরা দিয়ে তো দিছি, ঠিক আছে, মানে যতদূর পর্যন্ত হিসাব করতেছি। তাহলে এখানে এখন কি হবে আমাদের ডি থিটা, কেন ডি থিটা, কারণ থিটার সাপেক্ষে করতেছি, এখানে যদি ওমেগা টি নিতাম তাহলে কার সাপেক্ষে হতো, ওমেগা টি। এখন কথা হচ্ছে ভাই যদি সিমেট্রিক্যাল হতো তাহলে হিসাবটা কেমন হতো, আমি এখানে ছোট্ট করে দেখাচ্ছি সিমেট্রিক্যাল হলে হিসাবটা কেমন হতো। সিমেট্রিক্যাল সাপোজ এইটা, সরি আনসিমেট্রিক্যাল হলে কোনটা এইটা, তাহলে এটা কত এখানে 0, এটা পাই, এটা কত 2 পাই, তাহলে এভারেজটা কত হইতো, এভারেজটা হইতো যে 1 বাই কত 2 পাই ইন্টিগ্রেশন অফ কত 0 থেকে, সাপোজ এটা কি 5, এটা কি 2, ঠিক আছে, তাহলে 0 থেকে প্রথমটা কত 0 থেকে, তার আগে এখানে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, ঠিক আছে, তার আগে এখানে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে নিয়ে নেব। এবার কি প্রথমটা কত ইন্টিগ্রেশন 0 থেকে কত পাই পর্যন্ত, তাহলে এখানে কত 5, ওয়েভটা কত সাইন, তাহলে সাইন থিটা ডি থিটা যোগ পরেরটুকু শুরু কোথায়, ইন্টিগ্রেশনের শুরু কোথায় পাই থেকে, শেষ কোথায় 2 পাই, তাহলে এখানকার মানটা কত -2 কি সাইন থিটা ডি থিটা। এই হচ্ছে কি আনসিমেট্রিক্যাল হলে আমরা এইভাবে করতাম, অর্থাৎ দুইটা ওয়েভে কি যোগ করতাম, আর যেহেতু সিমেট্রিক্যাল তাই একটা নিয়ে কাজ করছি। এখন যদি সিমেট্রিক্যাল ফুল দিয়েও কাজ করেন তাহলে সেম হিসাব, এরকম হিসাব করলেও অ্যানসার একই আসবে। তাহলে এখানে আমাদের এটা হলো এখন ভি এভারেজ সমান সমান ভিএম কি কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্টকে তো ইন্টিগ্রেশন করা যায় না। আচ্ছা তাহলে কত হচ্ছে 0 থেকে পাই সাইন থিটা ডি থিটা, তাহলে ভি এভারেজ ভিএম বাই পাই, সাইনকে অন্তরীকরণ করলে কি হয় কেউ বলতে পারবেন, সাইনকে অন্তরীকরণ করলে কি হয়, সরি ইন্টিগ্রেশন করলে কি হয়, cos হয় মাইনাস cos minus cos থিটা। লিমিটটা কত ছিল 0 থেকে পাই পর্যন্ত, লিমিটটা কত ছিল 0 থেকে পাই পর্যন্ত, তাহলে কি ভি এভারেজ সমান সমান কি হবে যে ভিএম বাই কত পাই মাইনাস এটা কি cos, এই থিটার মান, এই থিটা দ্বারা কি বোঝাচ্ছি, এই যে এই মান, তাহলে এই থিটার মান কি হবে আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট কত ছিল পাই, আপার লিমিট কত ছিল পাই, আপার লিমিট কত ছিল পাই, মাইনাস লোয়ার লিমিট কত ছিল 0, এইটা হলো আমাদের, ঠিক আছে। তাহলে ভি এভারেজ সমান কত হলো আমাদের ভিএম বাই পাই গুণন cos 180, এখানে কি হবে cos 180 মান কত, কে বলতে পারবে cos 180 মান কত, 0 cos 180 মান -1, cos 0 ডিগ্রি মান কত, cos 0 ডিগ্রি মান কত, 1 হ্যাঁ cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে এখানে আমাদের কি হলো ভি এভারেজ সমান সমান 2 ভিএম বাই কত পাই, অর্থাৎ 0.636 গুণন কি ভিএম, তাহলে কি পেলাম যে এভারেজ ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত গুণ 0.636 গুণ, এভারেজ ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু 0.636 গুণ। এই প্রমাণে কারো কোনো অসুবিধা আছে কোথাও, প্রমাণে কারো কোনো অসুবিধা আছে কোথাও, আচ্ছা ঠিক আছে তাহলে মুছে দিলাম।
ওইটা আমি মুছে দিলাম, যাই হোক আবার অঙ্কন করতেছি। আচ্ছা এখন কি করব আমরা, আরএমএস ভ্যালু ভি আরএমএস, ওই এভারেজটা কি ছিল আমাদের, যে 1 বাই কত দিছিলাম, পাই, ইন্টিগ্রেশন কত 0 থেকে কত পাই, কি দিছিলাম আমরা, যে ভিএম সাইন থিটা, এটা ছিল না। এভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু একই রকম, জাস্ট কি রুট হবে এবং যে তাৎক্ষণিক মানটা সে তাৎক্ষণিক মানটার উপর কি হবে, স্কয়ার হবে, যে তাৎক্ষণিক মানটা সে তাৎক্ষণিক মানের উপর কি স্কয়ার হবে। কেন, কারণ দেখ আরএমএস অর্থাৎ কি, আরএমএস মানে হচ্ছে রুট মিনস স্কয়ার, তাহলে এই যে রুট আর এই যে স্কয়ার, রুটটা কত হবে টোটালের মানে, স্কয়ারটা কত হবে তাৎক্ষণিক মানের উপরে। তাহলে এখন ভি আরএমএস সমান কি, রুট ওভার ভি এম স্কয়ার বাই কত পাই, তাহলে ইন্টিগ্রেশন অফ কত 0 থেকে পাই সাইন স্কয়ার থিটা ডি থিটা। তাহলে এবার এর লেখা কি বোঝা যায়, লেখা বুঝতে কি অসুবিধা হচ্ছে নাকি? না ভাই সমস্যা নেই, বোঝা যায়। আচ্ছা তাহলে দেখো, এখন সাইন স্কয়ার বা কস স্কয়ার বা যেরকমই হোক ত্রিকোণমিতি, এমন সাইন কস ট্যান যা হোক না কেন, এরকম স্কয়ারের আসলে ইন্টিগ্রেশনের সূত্র নাই, সাইন স্কয়ার বা সাইন স্কয়ার ইন্টিগ্রেশনের কোনো সূত্র নাই, বা কস স্কয়ার ইন্টিগ্রেশনের সূত্র নাই। তাহলে কি করতে হবে, একই স্কয়ারটা কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। কেন, একে ইন্টিগ্রেশন করতে হলে স্কয়ারটা ভ্যানিশ করতে হবে, কেন না স্কয়ার বিশিষ্ট সূত্র নাই। তাহলে ভ্যানিশ করি দেখি, তাহলে এখানে কি bm স্কয়ার বাই কত পাই, 0 থেকে কত পাই, তাহলে দেখো তো 1/2 গুণন 2 যদি দেই 2 sin স্কয়ার থিটা d থিটা যদি দেই, তাহলে একই কথা 2 2 কেটে গেল, আগের অবস্থানে রয়েছে। তাহলে কি v rms সমান সমান এখন bm স্কয়ার বাই কত পাই, 2টা এই সাইড নিয়ে আসলাম 2 পাই। তাহলে এখানে দেখো যে 2 sin স্কয়ার থিটার একটা সূত্র আছে, সূত্রটা কি বলে 1 minus cos 2 theta, 2 sin স্কয়ারটা সূত্র কি 1 minus cos 2 theta কি d theta, তো এটা দিলাম। এখন v rms সমান সমান কি হবে, এখন ইন্টিগ্রেশন করি, যে vm স্কয়ার বাই কত 2 পাই, তাহলে কনস্ট্যান্ট ভ্যালুকে ইন্টিগ্রেশন করলে যার সাপেক্ষে করব সেটাই হবে, কার সাপেক্ষে করতেছি, থিটার সাপেক্ষে। তাহলে এটা এর মানটা কি কনস্ট্যান্ট, তাহলে এখানে কি হবে থিটাই বসবে, মাইনাস কি হবে মাইনাস cos কে করলে কি হয়, cos কে ইন্টিগ্রেশন করলে কি হয় sin theta, cos কে ইন্টিগ্রেশন করলে sin থিটা হয়, কি হবে sin থিটা। তাহলে sin থিটা দিলাম। এখন যেহেতু এটা কি ছিল, sin থিটা ছিল না, কি ছিল sin 2 থিটা ছিল, তাহলে থিটার সাথে অতিরিক্ত যেটা ছিল সেটা কি হয়ে যাবে, ইন্টিগ্রেশনের নিয়মে ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে লিমিটটা কি ছিল 0 থেকে পাই, লিমিটটা কত পর্যন্ত ছিল 0 থেকে পাই পর্যন্ত ছিল। এখন আমরা লিমিটটা যার যার লিমিটটা একটা লিমিট বসাই দেই, এখানে কত bm স্কয়ার বাই কত 2 পাই, থিটার মান একবার কত পাই, আরেকবার কত 0, এই মাইনাস, আচ্ছা নিলাম ব্র্যাকেট, sin 2 গুণন থিটার মান একবার কত পাই মাইনাস sin 2 গুণন থিটার মান একবার কত 0 বাই কত 2। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে আসবে যে v rms স্কয়ার সমান সমান কত আসবে, v rms স্কয়ার সমান সমান যে vm বাই কত √2, vm বাই কত হবে √2, অর্থাৎ v rms সমান সমান 0.707 vm। তাহলে কতটুকু হচ্ছে, যে rms ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত গুণ 0.707 গুণ, ঠিক আছে, rms ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত গুণ 0.707 গুণ। এই প্রমাণে কারোর কোথাও সমস্যা আছে? আচ্ছা সমস্যা নাই।
প্রমাণে কারো কোনো সমস্যা আছে কিনা এখন বলতে পারি ভাই, থাকলে সমস্যা থাকলে বলতে পারি। আচ্ছা আজকে 9 জন ক্লাস করতেছে, কে কে ক্লাস করতেছে কে কে করতেছেন একটা স্ক্রিনশট দিয়ে রাখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা তো আমরা বুঝলাম। এখন আমরা ভি আরএমএস ও পাইলাম, ভি এভারেজ ও পাইলাম। এখন যাব আমরা ফর্ম ফ্যাক্টর এবং পিক ফ্যাক্টরের বেলায়। ফর্ম ফ্যাক্টর এবং পিক ফ্যাক্টর বা অ্যামপ্লিটিউড ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা ফর্ম ফ্যাক্টর সূত্রটা কি, যে কেএফ সমান সমান কি, যে আরএমএস ভ্যালু বাই কত, এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু। তাহলে আরএমএস ভ্যালু কত পাইছি, 0.707 কত ভিএম, এভারেজ ভ্যালু কত পাইছি 0.636 কত ভিএম। তাহলে ভিএম ভিএম কেটে গেলে এটা কত হচ্ছে 1.11। তাহলে ফর্ম ফ্যাক্টরের মান কত হয় 1.11, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার পিক ফ্যাক্টরের মান কত হবে, পিক ফ্যাক্টর বা অ্যামপ্লিটিউড ফ্যাক্টর কে সমান সমান কি হবে, ম্যাক্স ভ্যালু বাই কি আরএমএস ভ্যালু, ম্যাক্স ভ্যালু বাই আরএমএস ভ্যালু। ম্যাক্স ভ্যালু কত ভিএম, আরএমএস ভ্যালু কত 0.707 ভিএম, যেটা যেটা কাটাকাটি করলে হয় কি আমাদের 1.414। তাহলে অ্যামপ্লিটিউড ফ্যাক্টরের মান কত 1.414। ওয়েট সবাই দেখে এখানে আমরা কি হয়েছে, আচ্ছা তাহলে এখানে যে আমরা পাইলাম, এখানে কিন্তু একটা কথা আছে, এখানে এখন একটা কথা আছে। আচ্ছা আফরোজা আপা আপনি একটু বলেন তো, এই যে ফর্ম ফ্যাক্টর 1.11 যে লিখলাম, এটা কি সব সময় কনস্ট্যান্ট মান 1.11 হবে? জি ভাইয়া। আচ্ছা কনস্ট্যান্ট, দুইটাই তো মেবি কনস্ট্যান্ট মান। আচ্ছা সবাই কি একমত যে এটা কনস্ট্যান্ট মান? আচ্ছা কেউ কোনো কথা বলতেছে না, তার মানে তার সাথে আসলে এটা কনস্ট্যান্ট মান না, এটা কনস্ট্যান্ট মান না, এটা ভেরিয়েবল মান, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট মান না। আবার আপনাদের কথা সঠিক, কিছু সময় এটা কনস্ট্যান্ট, কিছু ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট না। তাহলে এখন ভাই কোন ক্ষেত্রে কনস্ট্যান্ট আর কোন ক্ষেত্রে কনস্ট্যান্ট না, ঠিক আছে, এই মানটা কিন্তু কনস্ট্যান্ট না, মনে রাখবেন এই মানটা কনস্ট্যান্ট না, ঠিক আছে। তাহলে কোন ক্ষেত্রে কনস্ট্যান্ট, আচ্ছা যদি সাইনোসয়েডাল সিমেট্রিক্যাল হয়, সিমেট্রিক্যাল ওয়েভ তোমরা বুঝছেই। এখন সাইনোসয়েডাল বলতে কি বোঝায়, সাইন ওয়েভ এবং কি কস ওয়েভ, সাইন ওয়েভ এবং কস ওয়েভ হয়। সাইন এবং কস ওয়েভ যদি হয় এবং সেটা যদি সিমেট্রিক্যাল হয়, তখন এই মানটা কনস্ট্যান্ট হবে যে 1.11। অর্থাৎ সাইন এবং কস ওয়েভের বেলায়, সাইন এবং কস ওয়েভের সিমেট্রিক্যাল ওয়েভের বেলায় শুধুমাত্র 1.11 তখনই হবে, 1.11 তখনই হবে, আর কোন সময় 1.11 আর কে ফ্যাক্টর অ্যামপ্লিটিউড ফ্যাক্টর 1.414 হবে না, ঠিক আছে। শুধুমাত্র সিমেট্রিক্যাল এবং সাইন এবং কস ওয়েভের বেলায় হবে, আর অন্য কোনো সময় হবে না। সবাই বুঝতে পারছি ক্লিয়ারলি? ফর্ম ফ্যাক্টর পিক ফ্যাক্টর, এটার মান 1.11, পিক ফ্যাক্টরের মান 1.414। তাহলে কখন এটা হবে, সাইন ওয়েভ এবং কস ওয়েভের বেলায়, সাইন ওয়েভ এবং কস ওয়েভের বেলায়, এবং ওয়েভটা হতে হবে কি সিমেট্রিক্যাল, ওয়েভটা কি হতে হবে সিমেট্রিক্যাল ওয়েভ। কোনটা সাইন ওয়েভ কোনটা কস ওয়েভ সেটা আমরা দেখব। আপাতত এটা দেখি, এটা শুনি যে সাইন এবং কস ওয়েভ যদি হয় এবং ওয়েভটা যদি সিমেট্রিক্যাল হয়, তখনই শুধুমাত্র সম্ভব ফর্ম ফ্যাক্টর 1.11, পিক ফ্যাক্টর 1.414। সবাই বুঝতে পারছো? এক মিনিট, মা আমি ক্লাস নিচ্ছি, এখন রাখো, অনলাইনে ক্লাস নিচ্ছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাবিব, আমার আম্মা কল দিছিল বুঝছো, এই জন্য আর কি। যাই হোক, ওই সময় তো শেষ পড়ার দিকে, ঠিক আছে? আমি আবার লিংক দিচ্ছি, তোমরা আবার ঢুকে পড়া। সময় শেষ, লিংক দিচ্ছি, সবাই আবার ঢুকো। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো তো তাহলে ফর্ম ফ্যাক্টর এবং পিক ফ্যাক্টর 1.11 এবং 1.414 কখন কনস্ট্যান্ট হবে, কখন ভেরিয়েবল হবে, এটা কি সবাই বুঝতে পারছি? কারো কোনো এই বিষয়ে ডাউট আছে? আফরোজা আপা, এই বিষয়ে ডাউট আছে কোনো? কিছু শুনতে পাই না ভাইয়া, নেট প্রবলেম করছিল মেবি আপনার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে, আচ্ছা আবারও বলতেছি, কখন কনস্ট্যান্ট হবে আর কখন ভেরিয়েবল হবে এটা যদি আরেকবার বুঝাই দিতেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন যখন শোনা যায়নি তখন। হ্যাঁ হ্যাঁ, যখন সিমেট্রিক্যাল ওয়েভ হবে এবং সাইন এবং কস, সিমেট্রিক্যাল সাইন এবং কস লিখে দিচ্ছি, কি হবে? ওয়েভটা হতে হবে কি? সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল প্লাস সাইন প্লাস কস। সিমেট্রিক্যাল হতে হবে, সাইন অথবা কস ওয়েভ হইতে হবে, তখন এই মানটা কি হবে? কনস্ট্যান্ট। তখন এই মানটা কি হবে? কনস্ট্যান্ট। সিমেট্রিক্যাল সাইন অথবা কস ওয়েভ হলে এই মানটা 1.11 এবং 1.414, আদারওয়াইজ এই মানটা হবেই না। এবার বুঝতে পারছি? আপনারা যারা বুঝছেন? আফরোজা আপা এবার বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার মুছে দিলেন, ওরা সামনের দিকে আগালাম। এবার কি? সামনের দিকে আগালাম। এবার কথা আসছে ভাই, কোনটা কস ওয়েভ কোনটা সাইন ওয়েভ, এটা চিনবো কেমন করে? এখন আমরা কস ওয়েভ এবং সাইন ওয়েভ কিভাবে চিনে, এইদিকে আমরা এখন একটু আগাবো, ঠিক আছে? সাইন 0 ডিগ্রি মান কত? 0। সাইন 90 ডিগ্রি মান কত? 1, অর্থাৎ কি? ম্যাক্সিমাম, ঠিক আছে? সাইন 270 ডিগ্রি মান, সরি 180 হবে, 270 না। সাইন 180 মান কত? 0। সাইন 270 এর মান কত? -1, অর্থাৎ কি? মিনিমাম। সাইন 360 ডিগ্রি মান কত? 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? যে সাইন প্রতি 90 ডিগ্রি পর পর কি করে? শিফট হয়। সাইন প্রতি 90 ডিগ্রি পর পর কি হয়? শিফট হয়। তাহলে সাইন যেহেতু প্রতি 90 ডিগ্রি পর পর শিফট হয় এবং সাইনের 90 ডিগ্রি সাইন যখন 90 ডিগ্রি তখন এর মানটা কি হয়? ম্যাক্সিমাম। সাইন যখন 270 তখন এর মানটা কি হয়? মিনিমাম। তাহলে কিভাবে দেখেন? এই যে ইনিশিয়াল কত? 0 ডিগ্রি, তাহলে কত? 0। তারপর এটা কি বোঝায়? 90 ডিগ্রি। এটা কত? 180। এটা কত? 270। এটা কত? 360, ঠিক আছে? তাহলে 0 থেকে শুরু করলাম, 0 থেকে উঠে কোথায় গেলাম? 90 ডিগ্রিতে। 90 ডিগ্রি কোথায় যাব? 180। 180 কোথায় হবে? 0, এই যে 0। তারপর এখন কোথায় হবে? 270। 270 মানে কত? -1। তাহলে এখান থেকে শুরু করে 270 এ যে -1 আসলাম। তারপর কত হবে? 360। 360 কত? 0। তাহলে 360 এ কি আবার কোথায় গেলাম?
জিরোতে গেলাম। তাহলে এটা কি বুঝলাম, এই যে ম্যাক্স ভ্যালু, এই যে কি মিনিমাম ভ্যালু, অর্থাৎ সাইন 0 থেকে 0, সাইন 90 ডিগ্রি পর কত হবে ম্যাক্সিমাম দিলাম ম্যাক্সিমাম, সাইন 180 কত হবে 0, তাহলে এখান থেকে নামলাম কোথায় 0 তে, সাইন 270 কত মিনিমাম, তাহলে এখান থেকে সর্বনিম্ন বিন্দুতে নামলাম, তারপর কত সাইন 360 কত 0, তাহলে এখান থেকে আবার কোথায় গেলাম 0 তে ঘুরে গেলাম। তাহলে এরকম যদি হয় ওয়েভটা যদি এমন হয় তাহলে অবশ্যই সেটা বুঝবো কি সাইন ওয়েভ। ওয়েভটা কি হয় এমন হলে সেটা বুঝবো কি সাইন ওয়েভ, অর্থাৎ সাইন শুরু হয় কি 0 ডিগ্রি থেকে, সাইন শুরু হয় কোথা থেকে 0 ডিগ্রি থেকে। বুঝতে পারছি সাইন ওয়েভ কি? আচ্ছা, এখন দেখবো মাইনাস সাইন। তাহলে এটা কি মাইনাস, তাহলে 0 মাইনাস, এটা মাইনাস, তার মানে এটাও মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস মানে কি এটা প্লাস, এটা মাইনাস। তাহলে মাইনাস সাইন ওয়েভটা আবার কি, মাইনাস মানে কি 0 ডিগ্রি, মাইনাস সাইন 90 ডিগ্রি মানে কত -1, তাহলে দিলাম -1, 90, 180, 270, 360, তাহলে কি মাইনাস সাইন 90 ডিগ্রি মানে কত -1, তাহলে এই যে -1 মানে কি মিনিমাম, এই যে মিনিমাম, তাহলে এখান থেকে আসলাম। তারপর কত -180 মানে কত 0 ডিগ্রি, তাহলে এখান থেকে আর 180 ডিগ্রি কোথায় যাবে, এই যে 0 ডিগ্রি চলে গেল। তারপর কত মাইনাস সাইন 270 মানে কি ম্যাক্সিমাম, তাহলে এই যে ম্যাক্সিমাম উঠে গেলাম। তারপরে কি মাইনাস সাইন 360 মানে কত 0 ডিগ্রি, তাহলে এই যে 0 ডিগ্রিতে আবার ব্যাক আসলাম। তাহলে প্লাস সাইন মানে কি এইভাবে ওয়েভটা হবে, আর মাইনাস সাইন ওয়েভ মানে কি ওয়েভটা এইভাবে হবে। দেখেন তো ওয়েভে কারো কত সমস্যা আছে কিনা? আচ্ছা, ওয়েভে কারো কত সমস্যা নাই, ঠিক আছে। তাহলে ওয়েভটা এখন মুছে দিলাম। হাবিব আসো, হাবিব, প্রান্ত আসো, প্রান্ত আসো, প্রান্ত নাই। ইমরান আসো, কি ব্যাপার প্রান্ত ইমরান এটা কেউ নাই নাকি? না শোভন নাই, প্রান্ত ইমরান আসি নাই না? হ্যাঁ ওরা তো নাই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখি কে কে ক্লাস করতেছে। আচ্ছা, তাহলে এখন আমরা কচ ওয়েভে যাব। এখন কোথায় যাব? কচ ওয়েভের বেলায় যাব। আচ্ছা, cos 0 ডিগ্রি মান কত 1, cos 90 ডিগ্রি মান 0, cos কত 180 মান কত -1, cos 270 মান কত 0 ডিগ্রি, cos 360 ডিগ্রি মান কত 360 ডিগ্রি মান 1, 360 ডিগ্রি মান 1। তাহলে এটা যদি হয় 90, এটা হবে কত 180, এটা হবে কত 270, এটা হবে কত 360, ঠিক আছে, এটা হবে কত 360। তাহলে ম্যাক্স ভ্যালু আমরা এই করে নেই, ডট ডট দিয়ে দিই। এটা ম্যাক্স ভ্যালু, এটা কি মিনিমাম ভ্যালু, এটা ম্যাক্স ভ্যালু, এটা কি মিনিমাম ভ্যালু, এটা ম্যাক্স, এটা মিনিমাম। তাহলে cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে 0 ডিগ্রি কই থেকে শুরু হবে, এই যে 1 থেকে শুরু হবে। তাহলে এখান থেকে শুরু হবে, কোথায় যাবে 90 ডিগ্রিতে, 90 ডিগ্রিতে কত মিশবে 0 তে মিশবে, অর্থাৎ রেফারেন্স যে বারটা থাকবে এই যে সময় সাপেক্ষে, এটা কি রেফারেন্স বার মানে এটা 0 ডিগ্রি, তাহলে কই চলে আসবে 0 তে চলে আসবে, এই যে আসলো। তারপর কি cos 180 কোথায় যাবে মিনিমামে যাবে, তাহলে 180 কোথায় গেলাম মিনিমামে। তারপরে কি যাবে cos 270 কত যাবে 0 ডিগ্রি যাবে, তাহলে আবার 270 কোথায় যাবে 0 ডিগ্রিতে। তারপর cos 360 বলতে কোথায় যাবে ম্যাক্সিমামে, তাহলে 360 বলতে কোথায় এই যে সোজা, তাহলে এখানে কি হবে ম্যাক্সিমাম। এটা হচ্ছে কি আমাদের cos ওয়েভ। এখন যদি মাইনাস cos ওয়েভ হইতো তাহলে কি হতো মাইনাস 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 প্লাস মাইনাস মাইনাস মাইনাস, ঠিক আছে। তাহলে কই থেকে শুরু হবে মাইনাস থেকে শুরু হবে, তাহলে মাইনাস থেকে কি শুরু হইলো 0 তে, তারপর কোথায় যাবে সর্বোচ্চ যাবে, হইলো সর্বোচ্চ, তারপর 0 তে আসবে, তারপর কোথায় যাবে সর্বোচ্চ। এটা হলো কি পজিটিভ cos ওয়েভ, এটা কি নেগেটিভ cos ওয়েভ। তাহলে পজিটিভ এবং নেগেটিভ cos ওয়েভে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলি। নেগেটিভ
হলে শুধু ভাই উল্টা দিক থেকে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ হলে শুধু উল্টা। এতক্ষণ কইছিল তুমি, তোমার ডাকতেছি কখন থেকে? ভাইয়া ওই যে একটু বাইরে ছিলাম, মেসে ভাই নতুন পোলাপান আসছে তো, মিড টাইমে রুটিন দিল স্যার, রুটিন দিয়ে বললো যে গ্রুপে দিয়ে। আবার ভাই আপনি জানেন নাকি টিএসসি থেকে অনেক পোলাপান পলিটেকনিকে ঢুকাই দিচ্ছে, আমাদের সবাইকে রুটিন দেওয়া অবস্থা খারাপ। পোলাপান বলো কেন, বলো স্টুডেন্ট, ছোট ভাই, এসব কি? আমাদের ক্লাসে জায়গা হয় না, টিএসসি পোলাপান ভাই কোন জায়গায় ক্লাস করবো ওরা? তোমাদের ঘাড়ের উপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বলো কিছু জিজ্ঞেস করছিলেন ভাই? না না না। আচ্ছা তাহলে আমরা কি কস ওয়েভ সাইন ওয়েভ বিষয়টা কি বুঝলাম, কস ওয়েভ এবং সাইন ওয়েভের বিষয়টা বুঝলাম। তাহলে এখন আমরা পাওয়ার ফ্যাক্টরে যাব। কোথায় যাব? পাওয়ার ফ্যাক্টর যে প্রকার ভেদ, পাওয়ার ফ্যাক্টর কত প্রকার? 3 প্রকার। কি কি? ইউনিটি, ল্যাগিং এবং লিডিং। ইউনিটি, ল্যাগিং এবং লিডিং। পাওয়ার ফ্যাক্টর বলতে কি বুঝি আমরা? যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইনের মানকে কি বলে? পাওয়ার ফ্যাক্টর। ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে কোণ হয়, আরো অনেক সংজ্ঞা আছে, আমি এটা বলতেছি। ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে কোণ হয়, সেই কোণের কসের মানকে কি বলে? পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত প্রকার হয়? 3 প্রকার। একটা কি? সাপোজ ইউনিটি। ইউনিটি, আর ইউনিটি বলতে কি বোঝায়? ইউনিটি বলতে হচ্ছে cos থিটা সমান কত হবে? 1। তাহলে থিটা সমান কত হবে? 0 ডিগ্রি। তাহলে কত হবে? 0 ডিগ্রি। তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। অর্থাৎ ভোল্টেজও সেই ফেজে থাকবে, কারেন্টও সেই ফেজে থাকবে। যদি এটা রেফারেন্স ফেজ হয়, যদি এটা রেফারেন্স ফেজ হয়, তাহলে রেফারেন্স ফেজের সাথে কি থাকবে? কারেন্ট এবং ভোল্টেজ একই ফেজ থাকবে। কেন? কারণ এদের মধ্যবর্তী কত ডিগ্রি? 0 ডিগ্রি। সুতরাং এটা কি ইন ফেজেই থাকবে। তাহলে এখন কি দ্বিতীয়টা হচ্ছে কি? ল্যাগিং। দ্বিতীয়টা কি? ল্যাগ। তাহলে ল্যাগে কত হয়? ল্যাগে এখন ল্যাগ বলতে আমরা বুঝি যে ভোল্টেজ কারেন্ট থেকে, কারেন্ট ভোল্টেজ থেকে কি থাকবে? পেছনে। ল্যাগ বলতে কি বোঝায়? কারেন্ট ভোল্টেজ থেকে পেছনে। আচ্ছা তার আগে একটু হিসাব করে দেখে নেই। দেখো আমরা হিসাবের সময়, ভেক্টর অঙ্কনের সময়, এটা তো রেফারেন্স, এটা কি রেফারেন্স। ভেক্টর অঙ্কনের সময় যদি ক্লক ধরি, ক্লক ওয়াইজে কি নেগেটিভ মান, নেগেটিভ কোণ ধরি, আর এন্টি ক্লকে কি ধরি? পজিটিভ কোণ ধরি। ক্লকে নেগেটিভ কোণ ধরি, এন্টি ক্লকে কি ধরি? পজিটিভ কোণ ধরি। ঠিক আছে? তাহলে ল্যাগ বলতে কি? এটা রেফারেন্স। আচ্ছা ল্যাগ বলতে কি বোঝায়? ভোল্টেজ থেকে কারেন্ট কি থাকবে? পেছনে থাকবে। ভোল্টেজ থেকে কারেন্ট পেছনে থাকবে। যদি রেফারেন্সটা যদি ভি হইতো, তাহলে এর পেছনটা কি হইতো? কারেন্ট। তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট কি পেছনে, যাকে আমরা কি বলি? ল্যাগ। তাহলে থিটা কতটুকু হবে? এই যে থিটা, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর থিটা। অথবা তুমি যদি কারেন্টকে রেফারেন্স ধরতা, মানে তুমি তো জানো না কোনটার মান কত, এখন তো জানো না। এখন জানো না? জানো না। তাহলে এখন যদি তুমি সাপোজ কারেন্টকে রেফারেন্স ধরো, তাহলে এটা কি? কারেন্ট। এটা কি? কারেন্ট, তাই না? তাহলে আমরা কি বলছি? কারেন্ট পেছনে থাকবে, ভোল্টেজ কি এগিয়ে থাকবে। তাহলে অবশ্যই তখন কি হবে? ভেক্টরটা কেমন হবে? তখন এমন হবে। কারেন্টকে রেফারেন্স ধরলে ভেক্টরটা এমন হবে, ভোল্টেজকে রেফারেন্স ধরলে ভেক্টরটা কি হবে? এমন হবে। ঠিক আছে? তাহলে এখন 3 নম্বর কি হবে? লিড। 3 নম্বর কি হবে? লিড। ঠিক আছে? লিড বা লিডিং আর কি। এই লিডিং দ্বারা কি বোঝায়? যে ভোল্টেজ থেকে কারেন্ট কি থাকবে? এগিয়ে। ভোল্টেজ থেকে কারেন্ট এগিয়ে থাকবে। তাহলে এটা যদি রেফারেন্স বার হয় এবং এটাকে যদি ভি ধরি, তাহলে কারেন্ট কি থাকবে? ভোল্টেজ থেকে এগিয়ে থাকবে। এই যে, তাহলে এটা কি দিলাম? এটা কি দিলাম? আই। এটা কি দিলাম? আই। ঠিক আছে? এটা কি দিলাম? আই। তাহলে থিটাটা কি হবে? এই যে এদের মধ্যবর্তী কোণটা কি হবে? থিটা। মধ্যবর্তী কোণটা কি হবে? থিটা, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের কোণ। অথবা যদি রেফারেন্স আই কে ধরতা, রেফারেন্স যদি আই কে ধরতা, তাহলে আই থেকে কি বিটা পেছনে না, লিডিং এ, তাহলে ডায়াগ্রামটা কেমন ভেক্টরটা কেমন হতো? ঠিক এমন। এটা হচ্ছে থিটা। দেখো তো এই ল্যাগিং লিডিং ইউনিটিতে কার কোনো সমস্যা আছে কিনা? ভাই আমরা যে বইয়ের সংজ্ঞা পড়ছিলাম যে ল্যাগিং হলো 90 ডিগ্রি পিছনে থাকবে, আবার লিডিং 90 ডিগ্রি সামনে থাকবে। এই 90 ডিগ্রিকে ভাই স্পেসিফিক্যালি উল্লেখ করতে হবে নাকি 90 ডিগ্রিটা ম্যাটার করে? না 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 না, ওটা আসলে মেইন কথা না। ওটা মেইন কথা না। 90 ডিগ্রি যখন পিওর
ইন্ডাক্টর হয়, ঠিক আছে, পিওর ইন্ডাক্টর বা পিওর ক্যাপাসিটর হয় তখন। আমরা তো এখন ইন্ডাক্টর বা ক্যাপাসিটর নিয়ে হিসাব করতেছি না, ঠিক আছে, আমরা জাস্ট বলতেছি আগে পেছনের কথা। এখানে কোনো সার্কিট অঙ্কন করি না, সার্কিট যখন অঙ্কন করব তখন আমরা দেখব। ওটা হচ্ছে কি নির্দিষ্ট, ঠিক আছে, যদি পিওর ইন্ডাকটিভ বা পিওর ক্যাপাসিটিভ হয় তখন 90 ডিগ্রির কথা আসে, বুঝছো? জি ভাই। সবসময় 90 ডিগ্রি তো হবে না। আচ্ছা দেখো তো এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা এখন আমরা একটু ল্যাগ লিডিং, আচ্ছা তার আগে আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গুলারটা একটু দেখে আসি। দেখো আর সবসময় কি থাকে, আর সবসময় ইনফিনিটি থাকে, আর সবসময় ইনফিনিটি থাকবে, তাই আমরা কি আর কে দিলাম রেফারেন্সের সাথে, আর কে দিলাম কি রেফারেন্সের সাথে। এখন মনে করো একটা সার্কিট, সার্কিটটা একটা অঙ্কন করে নেই, যে এই একটা সার্কিট, এটা কি এল, আর এটা কি সি, এটা কি আর, অর্থাৎ এটা কি এক্সএল, এটা কি এক্সসি, ঠিক আছে। তাহলে আর কিছু থাকে ইনফিনিটি থাকে, এক্সএলটা কি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, অর্থাৎ ইন্ডাক্টরের যে বাধা তাতে আমরা কি, তাকে কি বলি আমরা এক্সএল, ইন্ডাক্টরের যে বাধা তাকে আমরা কি বলি এক্সএল বলি, ঠিক আছে, ইন্ডাক্টরের যে বাধা তাকে আমরা কি বলি এক্সএল বলি। এখন ইন্ডাক্টর যদি পিওর হয়, ইন্ডাক্টর যদি পিওর হয় তখন ইন্ডাক্টরটা 90 ডিগ্রি কি করে ল্যাগ করে, 90 ডিগ্রি কি করে ল্যাগ করে। আর ক্যাপাসিটরটা যদি পিওর হয়, তাহলে ক্যাপাসিটরটা কি করে 90 ডিগ্রি লিড করে, 90 ডিগ্রি কি করে লিড করে। তাহলে এখন দেখো যে যেহেতু 90, দেখো রেফারেন্স কোনটা এটা না, তাহলে এর থেকে কত ডিগ্রি ল্যাগ করবে ইন্ডাক্টর 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি অঙ্কন করছি। আবার ক্যাপাসিটর এর থেকে কত ডিগ্রি ল্যাগ করবে, সরি লিড করবে কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে রেফারেন্স থেকে কত ডিগ্রি দিছি 90 ডিগ্রি দিছি না। তাহলে এখানে এখন কথা হচ্ছে কেউ একটা প্রশ্ন কিন্তু করলো না, এখানে কিন্তু একটা প্রশ্ন আছে কেউ করতেছে না, এর মধ্যে কোনো এই ভেক্টর যে অঙ্কন করলাম এই ভেক্টরের কার কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন আছে, কেউ কিন্তু এক্সেল কেউ করতেছে না, কেন প্রশ্নটা করতেছে না, নাকি মাথায় আসতেছে না? কেউ একজন প্রশ্ন করো তো, এই ভেক্টর নিয়ে কেউ একজন প্রশ্ন করো তো, কেউ করতেছে না। আচ্ছা প্রশ্নটা আপনারা যখন প্রশ্নটা করেন তো, এই ভেক্টর নিয়ে কোনো প্রশ্ন আছে? আফরোজা আপা আছেন? না ভাইয়া। ভেক্টর নিয়ে প্রশ্ন নাই, কিন্তু আসলে প্রশ্ন করা উচিত ছিল, একটা প্রশ্ন আছে সেটা আমি পরে করব। দেখেন এরকম তোতা পাখির মতো আমি যা বলবো তাই শুনে নিবেন তা তো হয় না, বুঝতে তো হবে তাই না, সে প্রশ্নটা আমি পরে করব, আগে আপনারা দেখি কি করেন। আচ্ছা দেখো ভেক্টর কি আসলে দুইটাতে একত্রে কি সম্ভব না, দুইটা একত্রে সলভ করা কি সম্ভব না, তাহলে আমরা এক সাইড হিসাব করব। দেখো এটা আছে কি 180 ডিগ্রি নিচে, তাহলে উপরে যদি নিয়ে যায় তাহলে 180 ডিগ্রি উপরে চলে যাবে, তাহলে 180 ডিগ্রি মানে কি বিয়োগ, ক্যালকুলেটরে বিয়োগ দাও, কমপ্লেক্স রেখে দেখো কত আসবে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি পিছনে মানে কি বিয়োগ। তাহলে এখান থেকে আমরা যদি এইটা অঙ্কন করি, এটা কি হবে z, এটা হবে r, এটা কি হবে j অফ xl মাইনাস কি হবে xc। জেডটা কি, জেডটা মূলত কোনো কিছু না, জেডটা মূলত কোনো কিছু না, এই x এবং এই r এর কি ভেক্টরিক্যাল যোগফলে কি হবে z, তাহলে x এবং r এর ভেক্টরিক্যাল যোগফল z দিছে, মূলত মান হচ্ছে r এবং কি xl, মূলত মান কি r এবং x, মূলত মান কি r এবং ইন্ডাক্টর বা ক্যাপাসিটর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে z সমান কি হবে r, এই যে r তো দিলাম। এখন আর এই দুটো কত আছে, আর থেকে কত ডিগ্রি আছে 90 ডিগ্রি আছে, কত ডিগ্রিতে আছে 90 ডিগ্রিতে আছে, তাহলে 90 ডিগ্রি কোনটা, এই যে যে মানে কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে প্লাস 90 ডিগ্রি ইনটু xl মাইনাস কি xc, xl মাইনাস xc, ঠিক আছে, xl মাইনাস xc,
এটা হচ্ছে আমাদের কি সূত্রটা ট্যাঙ্গুলার থেকে এই সূত্রটা আনলাম, ঠিক আছে। এখন প্রশ্নটা করি, কেউ কিন্তু কোনো প্রশ্ন করল না। আমি কিন্তু বলেছিলাম যদি ল্যাগ হয় তাহলে কি হবে, নিচের দিকে ল্যাগ হলে কি কোণ হয় কি মাইনাস, ল্যাগ হলে কি হবে কোণ মাইনাস, নিচের দিকে অঙ্কন করছি না। তাহলে ফার্স্টে আমি কি বলছিলাম যে দেখো যদি নিচে ক্লকওয়াইজ হয় তাহলে কোণটা কি হয় মাইনাস হলে আমরা ক্লকওয়াইজ ভেক্টরটা অঙ্কন করি, আর যদি কোণটা কি হয় প্লাস হয় তাহলে কি করি অ্যান্টি ক্লকওয়াইজ ভেক্টরটা অঙ্কন করি। তাহলে এই যে ভেক্টর, এই ভেক্টরটা কি ছিল, এটা ল্যাগিং না, তাহলে ল্যাগিং মানে কি মাইনাস না, তাহলে মাইনাস হলে কি j অফ x এর নিচে হওয়ার কথা ছিল, আর j অফ x কি লিডিং, লিডিং মানে কি প্লাস, কোনটা কি প্লাস, তাহলে কোন দিকে হওয়ার কথা ছিল উপরের দিকে কিন্তু হওয়ার কথা ছিল। তাহলে আমি এইটা কেন অঙ্কন করলাম, আগে যেটা বললাম আর এখন যেটা বলতে সেটা বিপরীত, তাহলে বিপরীত কেন বললাম, এই প্রশ্নটা কিন্তু কেউ করলো না, ঠিক আছে। এটা এখানে আসলে গুরুত্বপূর্ণ বিষয় যে ভাই ওখানে আপনি এক কথা বললেন এখানে আর কথা বললেন কেন, এই প্রশ্নটা কেউ করলাম। প্রশ্নটা কি আমার প্রশ্নটা বুঝতে পারছো, আফরোজা আপা বুঝতে পারছেন? তাহলে কি ঠিক আবার একটু রিপিট করেন ভাই। দেখো তোমাদের একটু আগে আমি অঙ্কন করছিলাম যে বলছিলাম কি এই যে একটা ভেক্টর, এই ভেক্টরের নিচের দিকে কি হবে মাইনাস, নিচের দিকে কি হবে মাইনাস। তাহলে যখন ল্যাগিং এর বেলা অঙ্কন করছিলাম, যখন ল্যাগিং এর বেলা অঙ্কন করছিলাম তখন কিন্তু চিত্রটা কোন দিকে হয়েছিল নিচের দিকে, চিত্রটা কোন দিকে হয়েছিল নিচের দিকে, কি কোন দিকে নিচের দিকে, অর্থাৎ ল্যাগিং এর বেলায় কি মাইনাস, যার জন্য কি নিচের দিকে। আর লিডিং এর বেলায় কোন দিকে, আমরা লিডিং এর বেলায় হিসাব করছি কোন দিকে উপরের দিকে, তার মানে কি ধরছিলাম আমরা পজিটিভ, তার মানে কি ধরছিলাম পজিটিভ। কারণ আমরা এন্টি ক্লকে কি ধরি যখন পজিটিভ, সাপোজ যদি আমাকে 20 ডিগ্রি কোনো কিছু অঙ্কন করতে বলে তখন অবশ্যই কি হবে এটা রেফারেন্স, তাহলে 20 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি না, তাহলে কি হবে অবশ্যই এন্টি ক্লকে, তাহলে এই যে প্লাস 20 ডিগ্রি। আর যদি আমাকে বলতো যে মাইনাস 20 ডিগ্রি তাহলে এটা যদি হইতো রেফারেন্স, মাইনাস 20 মানে কি ক্লক মানে এই যে নিচের দিকে, ঠিক আছে, সেটা মানে কি 20 ডিগ্রি। তাহলে আমি একটু আগে তোমাদের বললাম যে মাইনাস ল্যাগিং হলে কি হয় মাইনাস, একটু আগে দেখলাম যে পাওয়ার ফ্যাক্টর যখন আমরা অঙ্কন করলাম যে ল্যাগিং হলে কি আমরা নিচের দিকে অঙ্কন করছিলাম ল্যাগিং, এই যে এটা কি ভি ছিল, এটা কি ছিল আই, তাহলে এটা কি ছিল নিচের দিকে না থিটা, তাহলে থিটা কি ছিল নিচের দিকে, ল্যাগিং এর জন্য নিচের দিকে, আর নিচের দিকে থিটা মানে কি থিটা এখানে কি মাইনাস, থিটা এখানে কি মাইনাস। তাহলে ল্যাগিং এর বেলায় নিচের দিকে মাইনাস ধরছি ভোল্টেজ আর কারেন্ট হিসাব করার সময়, কিন্তু এখানে ল্যাগিং এর বেলায় আমরা প্লাস ধরলাম কেন, এটা কেউ বলতে পারবা? নো সাউন্ড। আফরোজা আপা না ভাইয়া। আর উৎপল ভাই আছেন? উৎপল ভাই জি ভাই। আশরাফুল ভাই বলতে পারবেন? আশরাফুল ভাই আছেন? আসছে কিন্তু আমি কথা ক্লিয়ারলি টোটালি বুঝতে পারছি না, একটা কথা না আমি বুঝতে পারি না কথা ক্লিয়ারলি। আপনার ওখানে মেবি নেট প্রবলেম, সবাই তো শুনতে পাচ্ছে, বাকিদের কি অসুবিধা হচ্ছে? বলো বাকিদের কারো কি অসুবিধা হচ্ছে? হাবিব না ভাই বোঝা যাচ্ছে কথা। ও তাহলে আশা করবে আপনি ওখানে সম্ভবত নেট প্রবলেম, ঠিক আছে, আপনি একটু ক্লাস করবেন সেখানে গিয়ে যেখানে আপনার নেট স্পিডটা ফুল পায়, আপনার কমসে কম 100 কেবি স্পিড লাগবে, ঠিক আছে, 100 কেবি স্পিড হলে আপনি সুন্দর করে দেখতে পারবেন। আপনার নেট স্পিডটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির আছে এখন। কি বলেন? আপনার নেট স্পিডটা এখন মিডিয়াম কোয়ালিটিতে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই প্রশ্নটা আসলে কেউ করতে পারলো না, কেউ করতে পারলো না, তাহলে আমরা এখন মূলে চলে যাই, ওটা থাক, মূলে চলে যাই। দেখো ল্যাগিং বলতে কি বুঝাইছিলাম, কারেন্ট পেছনে থাকবে, কি বলছিলাম কারেন্ট পেছনে থাকবে, তাহলে ল্যাগিং হলে কারেন্টের কোণ, কারেন্ট যেহেতু ল্যাগিং হলে পেছনে থাকে তাহলে কারেন্টের কোণ কি হয় নেগেটিভ হয়, ল্যাগিং হলে কারেন্ট যেহেতু পেছনে তাহলে কারেন্টের কোণ কি হবে নেগেটিভ হবে, কারেন্টের কোণ কি হবে নেগেটিভ হবে। অর্থাৎ যদি ল্যাগ হয় কোনো সার্কিটে তাহলে আই কি হবে মাইনাস থিটা, আই কি হবে মাইনাস থিটা। এখন আই যদি মাইনাস থিটা হয় দেখো তো আই সমান কি জানি আমরা ভি বাই জেড, অথবা আই সমান কি ভি বাই কি এক্সএল, ভি বাই কি এক্সএল, জে অফ কি এক্সএল, যাই হোক কি হবে এক্সএল। তাহলে এখন দেখো আই সমানুপাতিক কি 1 বাই এক্সএল, তাহলে এখানে কি বলছি আই যেটা হবে এক্সএল তার বিপরীত হবে, আই এর কোণ যেটা হবে এক্সএল এর কোণ তার কি হবে বিপরীত। তাহলে আই যদি কোনোটার জন্য পজিটিভ হয় তাহলে এক্সএল সেইটার জন্য কি হবে নেগেটিভ,
আই যদি কোনটার জন্য নেগেটিভ হয় তাহলে এক্সএল সেটার জন্য কি হবে বিপরীত অর্থাৎ কি পজিটিভ অর্থাৎ কি হবে পজিটিভ ল্যাগিং এর বেলায় কারেন্ট যেহেতু কি হয় নেগেটিভ কারেন্টের কোণ সুতরাং ল্যাগিং এর বেলায় ইন্ডাক্টর বা জেড এর কোণ কি হবে জেড এর কোণ কি হবে জেড এর কোণ হবে পজিটিভ কারণ এটা কি হবে নেগেটিভ এটা কি নেগেটিভ তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে এক্সএল কি হবে পজিটিভ এটা নেগেটিভ হলে এক্সএল কি হবে পজিটিভ অথবা কি জেড কি হবে পজিটিভ তাহলে জেড যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ আমরা যখন অঙ্কন করছি তাহলে রেফারেন্স থেকে কই গেছি ক্লকে গেছি ক্লকে তাহলে পজিটিভ যেহেতু ল্যাগিং যেহেতু কি ইন্ডাক্টর ল্যাগিং তাহলে ইন্ডাক্টর ল্যাগিং মানে কারেন্টের কোণ মাইনাস আর কারেন্টের কোণ মাইনাস মানে কি জেড এর কোণ কি হবে প্লাস অথবা এক্সএল এর কোণ কি হবে প্লাস ঠিক আছে তাহলে এক্সএল কোণ প্লাস মানে কি রেফারেন্স থেকে কি উপরের দিকে ভেক্টর অঙ্কন করতে হবে না কারণ উপরের দিকে হয় প্লাস নিচের দিকে হয় কি মাইনাস তাহলে উপরের দিকে অঙ্কন করছি তাহলে কি করছি ল্যাগিং এর জন্য এজন্য উপরের দিকে অঙ্কন হয়েছে লিডিং এর জন্য এজন্য নিচের দিকে অঙ্কন হয়েছে বিষয়টা কি সবাই ক্লিয়ার কারো কোনো ডাউট আছে সম্পূর্ণ ক্লিয়ার হয়নি আচ্ছা আবারও বলি ঠিক আছে আচ্ছা সবাই উত্তর দিবা ল্যাগিং এর জন্য কারেন্টের কোণ হয় কি মাইনাস এটাতে কারো কোনো ডাউট আছে যদি ডাউট থাকে তাহলে বলি না ভাই আচ্ছা ল্যাগিং এর জন্য কারেন্টের কোণ হয় মাইনাস এটাতে কারোর কোনো ডাউট নাই যদি থাকে এখনো বলতে পারে আচ্ছা নাই ঠিক আছে নাই তাহলে I সমান কি জানি v বাই z I সমান কি জানি v বাই কত z আচ্ছা এখন মূলত আমরা কি এক্সেল দেখতেছি আগে তাহলে z যদি r না থাকে তাহলে z মানে কি এক্সেল না তাহলে I সমান কি লিখতে পারি v বাই xl তাহলে v বাই xl v তে হটাই দিলাম তাহলে I সমানুপাতিক কি 1 বাই xl I সমানুপাতিক 1 বাই xl যদি সাপোজ I এর কি উল্টা হচ্ছে না 1 বাই xl I এবং xl এর সম্পর্ক কি উল্টা না তাহলে I যদি কোনো সময় পজিটিভ হয় তাহলে xl সেই সময় কি হবে নেগেটিভ কারণ সম্পর্কটা কি উল্টা I যদি কোনো সময় নেগেটিভ তাহলে xl সেই সময় হবে কি পজিটিভ উৎপল ভাই বুঝতে পারছেন এতটুকু বুঝতে পারছেন জি এখানে যে আপনি জেড এর জায়গায় এক্সএল লিখলেন কি তারপর বি কোথায় চলে গেল ভাই বিটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরছি আচ্ছা ওটা থাক বিটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরছি বিটা মনে করে নাই বিটাকে কনস্ট্যান্ট বলছি বি সমান কি কনস্ট্যান্ট এমনিতে ধরলাম আর ঠিক আছে এটা এমনিতে দেখানোর জন্য ধরতেছি ঠিক আছে এমনিতে দেখানোর জন্য ধরতেছি এমনি তো বুঝতে পারতেছি I সমান v বাই xl তাহলে I আর xl এর সম্পর্ক কি উল্টা এমনিতেই তো বুঝতে পারতেছি তারপর আমি একটু ভেঙে দিচ্ছি আর কি তাহলে উৎপল ভাই বুঝছেন I যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে xl হবে নেগেটিভ এটা বুঝতে পারছেন জি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে যে I যদি নেগেটিভ হয় xl পজিটিভ I যদি পজিটিভ হয় xl নেগেটিভ এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বা বুঝি নাই এমন কোনো কিছু আচ্ছা এমন কোনো কিছু নাই ঠিক আছে তাহলে ল্যাগিং এর বেলায় I যদি নেগেটিভ হয় তাহলে তখন কি হবে xl কি হবে পজিটিভ xl কি হবে পজিটিভ তাহলে এখানে কি ইন্ডাক্টর কিছু থাকে ল্যাগিং তাহলে ল্যাগিং এর বেলায় xl কি হবে তখন পজিটিভ তাই পজিটিভ দিকে আঁকাইছি তাহলে লিডিং এর বেলায় xl কি হবে তখন xc কি হবে অবশ্যই তখন কি হবে লিডিং xc কি হবে লিডিং আর লিডিং এর বেলায় xc এর বেলায় কি হয় নেগেটিভের দিকে অঙ্কন করতে হয় তাই নেগেটিভের দিকে অঙ্কন করছি এবার বিষয়টা বুঝতে পারছে কি সবাই নাকি এখনো কারো কোনো ডাউট আছে এবার বুঝছি ঠিক আছে আফরোজা আপা বুঝছেন এবার আফরোজা আপা আছেন জি ভাইয়া আচ্ছা ঠিক আছে জি ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেখো সবাই আমরা অতি সহজে বুঝতে পারলাম যে সার্কিট তিনটা এলিমেন্টে দিলাম তাহলে কি বুঝলাম জেড এর কোণ যদি প্লাস হয় জেড এর কোণটা যদি প্লাস হয় মানে এই কোণটা এখানে যদি প্লাস ভেরিয়েবল হয় অর্থাৎ জেড সমান সমান কি যেখানে একটা কি আমরা একটা মান হবে যে ওহম এখানে কি হবে থিটা প্লাস মাইনাস কি থিটা মানে এই প্লাস মাইনাস ঠিক আছে তাহলে জেড এর কোণ যদি পজিটিভ হয় তাহলে সার্কিট কি হবে ল্যাগিং অথবা আই এর কোণটা যদি নেগেটিভ হয় সার্কিট কি হবে ল্যাগিং
জেড এর কোণ যদি নেগেটিভ হয় সার্কিট কি হবে লিডিং, সেই অবস্থায় আই কোণটা কি হবে পজিটিভ, আই কোণটা কি হবে পজিটিভ, অর্থাৎ লিডিং এর বেলায় জেড হবে কি নেগেটিভ, আই হবে কি পজিটিভ, ল্যাগিং এর বেলায় আই হবে কি নেগেটিভ আর জেড হবে কি পজিটিভ। এই কথাতে কারো কোনো ডাউট আছে থাকলে বলি। ভাই ওই যে কষ্ট করে আরেকবার যোগফল করেন। বলো বলো। ভাই জেড এর জায়গায় যে যোগ করলাম ভাই আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সসি, জে দিলাম তার কারণ 90 ডিগ্রি কোণ আছে এই জন্য। আবার ভাই যে পড়ছিলাম ভাই যে একটা অপারেটর যা বামাবর্তে ঘোরায় এবং যার মান -1 এরকম একটা কিছু পড়ছিলাম ভাই। -1 ওটা আলাদা ক্ষেত্রে, ওটা হচ্ছে অন্য ক্ষেত্রে, ওটা বীজগণে আমরা বীজগণিত যখন করি তখন এর ক্ষেত্রে -1 ঠিক আছে। কিন্তু আর এর ক্ষেত্রে আমাদের এটার ক্ষেত্রে আবার কি সেটা যে মানে হচ্ছে তখন কি 90 ডিগ্রি, এটার ক্ষেত্রে 90 ডিগ্রি -1 হবে, -1 হয় হচ্ছে তোমার সেটা তোমার বীজগণিত ঠিক আছে। কোথায় হয় বীজগণিতে, সেটা কোথায় হবে বীজগণিত। এখানে হচ্ছে কি এখানে কি হবে 90 ডিগ্রি, -1 হয় 90 ডিগ্রি, কিন্তু -1 এর জায়গা ভিন্ন, 90 ডিগ্রির জায়গা আলাদা। বুঝতে পারছো হবে? জি ভাই সার্কিট টুতে মনে হয় পড়ছিলাম তো কনফিউশন করে। না না ঠিক আছে, যে এর মান ওটাও হয় এটাও ঠিক আছে। যদি কখনো যে এরকম আসে তাহলে যে কোনো একটা থাকবে, অবশ্যই যে কোনো কি থাকবে একটা থাকবে। আচ্ছা দেখো তাহলে কি আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গুলার কারো কোনো অসুবিধা আছে? যদি থাকে তাহলে বলি, আমরা এখন শিফট করব। ভাইয়া আরেকবার একটু রিপিট করুন তো, যে কারেন্ট হইলে পজিটিভ নেগেটিভটা লাস্ট একটা লাইন বলছেন যেটা। আচ্ছা দেখেন একটু ভালো করে শোনেন, যদিও ভিডিও হচ্ছেই তো ভাই, আবার তো পরে দেখে নেওয়া যায়, কয়েকবার বলেছি ঠিক আছে। আচ্ছা যাই হোক, আসলে ক্লাস করার সময় চা খেলে ভালো হয়, গলাটা হয়ে যায়। দেখেন যদি জেড এর কোণ পজিটিভ, অর্থাৎ জেড এর কোণ কি হবে যদি পজিটিভ আসে তাহলে সার্কিটটা কি হবে ল্যাগিং, সার্কিটটা কি হবে ল্যাগিং, এবং সেই অবস্থায় কারেন্টের কোণটা কি হবে মাইনাস, কারেন্টের কোণটা কি হবে মাইনাস। অর্থাৎ ইন্ডাকটিভ সার্কিটে অথবা ল্যাগিং সার্কিটে কারেন্টের কোণ আসে কি মাইনাস, জেড এর কোণ কি আসে প্লাস। আর লিডিং সার্কিটে অর্থাৎ ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্টের কোণ হয় কি প্লাস আর জেড এর কোণ হয় কি মাইনাস। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা তাহলে এখন কি ইম্পিডেন্স ট্রায়াঙ্গুলার বুঝছিলাম, এখন ভোল্টেজ ট্রায়াঙ্গুলার যাব। কোথায়? ভোল্টেজ ট্রায়াঙ্গুলার। আর এটা তো মুছে দিলাম শুধু শুধু। দেখো এখন কি যাচ্ছে ভোল্টেজ ট্রায়াঙ্গুলারে, তাহলে এটা কি হবে ভিআর, এটা কি হবে ভিএল, এটা কি হবে ভিসি, ভিআর ভিএল ভিসি। তাহলে সেম কথা, তাহলে কি আরেক জায়গায় শুধু এটা ভি, এটা কি ভিএল, এটা কি ভিজেড, এটা কি ভিসি। তাহলে এখানে কি হচ্ছে ভিআর জে অফ ভিএল মাইনাস ভিসি, তাহলে এটা কি হবে ভিজেড। তাহলে ভিজেড সমান কি পাচ্ছি যে ভিআর প্লাস জে অফ ভিএল মাইনাস কি ভিসি। তাহলে সেম জিনিস পাইলাম যে ওই কিসের জন্য ইম্পিডেন্সের বেলায় যে এরকম এটার বেলাও সেরকম, ইম্পিডেন্সের বেলায় যে এরকম এটার বেলাও সেরকম হবে, যে এর কোণটা ভোল্টেজ এর কোণটা যদি প্লাস হয় তাহলে সার্কিট কি হবে ল্যাগিং, কোণটা মাইনাস হলে সার্কিট কি হবে লিডিং। এটা কি ইম্পিডেন্সের মতনই, এটা কি ইম্পিডেন্সের মতনই ঠিক আছে। দেখো তো ভোল্টেজ ট্রায়াঙ্গুলার কারো কোনো সমস্যা আছে কিনা? আপনারা যখন ভোল্টেজ ট্রায়াঙ্গুলার তো বুঝেন তাই না? আপনারা যখন শুনতে পাচ্ছেন? হাবিব জি ভাই কথা শোনা যাচ্ছে তো? উনি তো রিপ্লাই দেয় না তাই আর কি। আচ্ছা দেখো তাহলে এখন আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গুলার দেখলাম, ভোল্টেজ ট্রায়াঙ্গুলার দেখলাম, এখন কি দেখবো আমরা পাওয়ার ট্রায়াঙ্গুলার। কি দেখবো পাওয়ার ট্রায়াঙ্গুলার। আচ্ছা তার আগে একটু কারেন্ট ট্রায়াঙ্গুলারটা দেখে আসি। কি কারেন্ট ট্রায়াঙ্গুলার, এই সাইডের কি কারেন্ট ট্রায়াঙ্গুলার। দেখো তাহলে আর যেহেতু তাহলে এটা কি হবে আই আর, এটা কি হবে আই আর। তাহলে আর এবং ইম্পিডেন্স কি হয় উল্টা না,
তাহলে যদি এখানে কি হবে, এটা এখানে এটা কি আইএল, জি অফ আইএল আইজেড, এটা কি হবে জি অফ আইসি। তাহলে শেষমেশ ভেক্টর ডায়াগ্রামটা কি হবে, যে জে অফ আইএল মাইনাস আইসি আইআর আইজেড, আইআর আইজেড এখানকার কারেন্ট। আইজেডটা মানে কি সার্কিটের যে রেজাল্টেন্ট কারেন্ট, এখান থেকে যে কারেন্টটা ফ্লো হবে সেটা কারেন্ট। আইআর কার কারেন্ট, রেজিস্টরের কারেন্ট। আর এই আইএল মাইনাস আইসি মানে কার কারেন্ট, এটার কারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের কারেন্টের ট্রায়াঙ্গুলার। কারেন্টের ট্রায়াঙ্গুলার কার কোনো অসুবিধা আছে? দেখো কারেন্ট ট্রায়াঙ্গুলার হয় উল্টা, ওইগুলোর থেকে উল্টা হয়। দেখো কারেন্ট ট্রায়াঙ্গুলার কার কোনো অসুবিধা আছে? নাই, তাহলে এটা মুছে দিন। এটা আসলে একটা ম্যাথে শুধু লাগবে, ট্রায়াঙ্গুলারটা একটা ম্যাথে লাগবে, তাই আগে থেকে দেখাই দিলাম। হাবিব বুঝছো? হাবিব ভাইয়া আইআর তো রেফারেন্স দিলাম, আইআর কি পজিটিভ না নেগেটিভ ওটা মানে আইআর তাহলে হ্যাঁ, আরে আইআর তো সবসময় ভূমির সাথে থাকবে। আইআর তো আইএল হবে, আর তো সবসময় ভূমির সাথে থাকবে। ঠিক আছে, আর সবসময় কিসের সাথে থাকবে? ভূমির সাথে থাকবে। এখানে পজিটিভ নেগেটিভ না, আর সবসময় ভূমির সাথে থাকবে। আর এখানে আইএলটা কি হবে, নিচের দিকে হবে, আর আইসিটা কোন দিকে হবে, উপরের দিকে হবে। তাহলে আইজেড সমান আমরা কি পাচ্ছি, আইজেড সমান আইআর প্লাস জে অফ আইএল মাইনাস কি আইসি, আইএল মাইনাস আইসি। যদিও এত ক্রিটিক্যালি মানে কারেন্ট যেদিকে থাকবে ইন্ডাকট্যান্স তো সেই উল্টা দিকে থাকবে। এখন আইআর যে আমি রেফারেন্স নিলাম, তাহলে আমি বুঝবো কেমনে যে কারেন্ট কি আছে, পজিটিভ আছে না নেগেটিভ আছে, বা একটা ভেক্টর ডায়াগ্রামে আমি বুঝবো কিভাবে যে জায়গায় কারেন্টটা কি আছে। তাহলে আমি মানে তাহলে তার আবার ভেক্টর ডায়াগ্রাম আঁকতে অসুবিধা হবে না। তাহলে খালি আমি কারেন্ট যা আছে উল্টা করে আমি ইন্ডাকট্যান্স দিয়ে দিব আর ক্যাপাসিট্যান্স দিয়ে দিব। তোমার প্রশ্ন আমি বুঝি নাই, আবার বলো। মানে ভাই এই জায়গায় যেরকম আইআরটা রেফারেন্স হিসেবে ধরছি, আইআর কে রেফারেন্স না তো, ডায়াগ্রাম আইআর কে কেন রেফারেন্স ধরবো? রেফারেন্স ধরছি যে কোনো এমনিতেই, রেফারেন্স ধরছি এমনি একটা বারকে। এখন আইআর কি থাকে সব সময়, রেফারেন্সের ইন ফেজ থাকে। রেফারেন্সে কি থাকে, ইন ফেজ থাকে। আইআর এর মধ্যে কি কোনো কোণ আমরা প্রাথমিক অবস্থায় থাকে না, আর সবসময় কি থাকে, রেফারেন্সের সাথে থাকে। আর সবসময় কি থাকে, রেফারেন্সের থাকে। তাহলে আইআরটাও কি রেফারেন্সের সাথেই দিছি, হিসাবটা তো সেইটা। ভাইয়া বলতেছিলাম মানে কারেন্টটা যেমন ভিআরে দেখলাম যে কারেন্টটা পজিটিভ থাকলে আইএলটা নিচে উপরে যায়। এই মানে কারেন্টটা পজিটিভ বা নেগেটিভ এটা মানে বুঝবো কিভাবে? আইসির কারেন্ট, এখানে যে আইসির কারেন্ট, এই আইসির কারেন্ট সার্কিট যদি কি হয়, এটা আসলে তোমাকে সার্কিট দেখতে হবে বা প্রশ্ন কি বলছে সেটা দেখতে হবে, এটা তো বলা থাকবে না। যদি বলে সার্কিট কি ল্যাগিং, যদি বলে কি সার্কিট ল্যাগিং, তাহলে কি থাকবে ইন্ডাক্টর, তাহলে কি থাকবে ইন্ডাক্টর। আর ইন্ডাক্টর যেহেতু তোমাকে তখন হাতে বসায় নিতে হবে যে কারেন্টের কোনটা কি, কারেন্টের কোনটা কি হবে মাইনাস, এই কোনটা কি হবে মাইনাস, তখন তোমাকে হাতে বসায় নিতে হবে। ঠিক আছে, সার্কিট যদি ইন্ডাক্টর হয় তখন তোমার মাইনাস হবে, আর সার্কিট যদি ক্যাপাসিটর হয় তখন তোমার কি হবে প্লাস হবে, আইজেড এর কোনটা। ঠিক আছে, ওটা বলে দেওয়া থাকবে না ভাই? হ্যাঁ এই কি থাকবে এটা বলে দেওয়া থাকবে? অবশ্যই সার্কিট ল্যাগিং না লিডিং এটা বলে দেওয়া থাকবে। অথবা যখন হিসাব করবা তখন কি যদি এটা বেশি হয়, এটার পরিমাণ বেশি হয় তাহলে কি সার্কিট ল্যাগিং, অথবা যদি এটার সি এর পরিমাণ বেশি হয়, এক্স এর পরিমাণ বেশি হয় তাহলে সার্কিট কি লিডিং বলে দেওয়া থাকবে, অথবা সার্কিট দেখে বুঝতে হবে। ঠিক আছে, কারেন্টের মান যদি মাইনাস আসে তাহলে কি ল্যাগিং ধরতে পারবো নাকি এক্সি এক্সেল এর মান বের করে ল্যাগিং দিতে? না না, কারেন্টের মান যদি মাইনাস আসে তখন ডাইরেক্ট লিখে দিতে পারবেন যে এটা ল্যাগিং সার্কিট, ডাইরেক্ট লিখে দিতে পারবেন কি এটা ল্যাগিং সার্কিট। ঠিক আছে, হাবিব কি সেট করতেছো, গ্রুপে কি সেট করতেছো হাবিব? হ্যাঁ একজন মেসেজ দিতে ক্লাস হইতেছে নাকি, ও আচ্ছা, দিলাম যে ক্লাস হইতেছে এখনো চলতেছে। আচ্ছা, কারেন্টের কোণ যদি অটোমেটিক ভাবে মাইনাস চলে আসে রেজাল্টেন্ট কোণ, তাহলে আমরা বুঝে যাও সার্কিট কি হবে সেটা ল্যাগিং। এর আগে তো বুঝালামই। দেখো কারেন্ট আঙ্গুলের কার কোনো অসুবিধা আছে?
না ভাই আচ্ছা এখন লাস্ট পাওয়ার ট্রায়াঙ্গুলার আফরোজা আপা আছেন আপনি তো খোঁজ পাওয়া যাচ্ছে না ব্যাপার কি জি ভাই আমি হচ্ছে বের হয়ে গেছিলাম হঠাৎ করে মানে এরপর আমি ভাবছি ক্লাস শেষ কিনা। না না ক্লাস শেষ হলে তো বলবো আমি তাই না ক্লাস শেষ নাই যে আর 5 মিনিট আছে ক্লাস শেষ তাহলে পাওয়ার ট্রায়াঙ্গুলার খেয়াল কি করিনি আসলে। আচ্ছা ঠিক আছে পাওয়ার ট্রায়াঙ্গুলার দেখো সব চিত্র একই বুঝছো দেখো রেফারেন্স বরাবর কি হয় রেজিস্টর রেফারেন্স বরাবর কি হয় রেজিস্টর তো রেজিস্টরের পাওয়ারটা কি হবে রেজিস্টরের পাওয়ারটা মূলত কি অ্যাক্টিভ ভাইয়া। বলেন যতটুকু মিস গেছে একটু আবার বলা যায় না মানে আমি মাঝখানে কিছুক্ষণ ছিলাম না আর কি। সার্কিট তো মুছে দিছি ওটা ভিডিও রেকর্ডিং আছে আচ্ছা ঠিক আছে সমস্যা না রেকর্ডিং আছে বুঝছেন আপনারা যে গ্রুপে অ্যাড করে দিয়েছেন সেই গ্রুপে আমি দিয়ে দিব সমস্যা নাই জি ভাই ভিডিও রেকর্ড হচ্ছে কারো কোনো যদি কোথাও ওই নেট প্রবলেম হয়ে থাকে অনেক সময় আমরা পরে ভিডিও দেখে নিতে পারবো সমস্যা নাই আচ্ছা দেখেন তাহলে ভূমি বরাবর কে থাকে আর ভূমি বরাবর কে থাকে আর তাহলে আর এর পাওয়ারটা কি হয় অ্যাক্টিভ পাওয়ার অর্থাৎ কি পি আর লম্ব বরাবর কে থাকে এখানে আমরা কি দিছিলাম এ ইন্ডাক্টর তাহলে ইন্ডাক্টরের পাওয়ারটা কি হবে জে অফ কিউএল অর্থাৎ রিঅ্যাকটিভ পাওয়ার যাকে বলে কি রিঅ্যাকটিভ পাওয়ার আর এখানে কি হবে রিঅ্যাকটিভ পাওয়ার জে অফ কি কিউসি তাহলে এটা কি হবে অ্যাপারেন্ট পাওয়ার জেড এর পাওয়ারটা কি হয় অ্যাপারেন্ট পাওয়ার জেড এর পাওয়ারটার নাম কি হয় অ্যাপারেন্ট পাওয়ার যাকে এস দ্বারা প্রকাশ করি তাহলে ফাইনাল এটা কি হবে সার্কিটটা যেটা এস এটা কি পি এটা কি জে অফ কিউএল মাইনাস কি কিউ সি কিউএল মাইনাস কি হবে কিউ সি সময় শেষ চল্লিশ মিনিটের বেশি জুমে ক্লাস নেওয়া যায় না তো এই জন্য লিঙ্ক দেওয়া লাগে ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এস এর পাওয়ার কি পেলাম এটা তাহলে এস সমান কি হবে যে পি প্লাস জে অফ কিউএল মাইনাস কি কিউ সি অ্যাক্টিভ পাওয়ার যোগ জে অপারেটর রিঅ্যাকটিভ পাওয়ার এল এর এবং সি এর কি বিয়োগফল রিঅ্যাকটিভ পাওয়ার এল এর এবং সি এর কি বিয়োগফল এই ট্রায়াঙ্গুলারে কারো কোনো অসুবিধা আছে কি বুঝেছেন এস এস দ্বারা কি অ্যাপারেন্ট পাওয়ার সরি এখানে কমপ্লেক্স পাওয়ার এস দ্বারা কি এটা কমপ্লেক্স পাওয়ার বোঝাইছে ঠিক আছে মানে জেড এর যে পাওয়ারটা হয় সেটাকে কমপ্লেক্স পাওয়ার বলে ঠিক আছে আর কোনো সমস্যা আছে এটাতে ভাই কেভিএ আর কেভিআর যদি একটু ব্যাখ্যা করে দিতেন একটু প্রবলেম আছে বিষয়টা দুটো ভাই ওইদিকে তুমি পরে যাও বোর্ডে যেটা আছে সেটা আগে করো ওইদিকে যাইনি তো এখনো এটাতে কোনো সমস্যা আছে কিনা তাই করো পি দ্বারা কি না ভাই পি দ্বারা অ্যাক্টিভ পাওয়ার আর কিউ দ্বারা কি রিঅ্যাকটিভ পাওয়ার কিউএল কি এল এর রিঅ্যাকটিভ পাওয়ার কিউসি কি সি এর রিঅ্যাকটিভ পাওয়ার ঠিক আছে এটা নিয়ে আমরা আলোচনা করব আবার এই যে সার্কিট থেকে যে সরি ভেক্টর থেকে যে এটা আসলো এই ভেক্টর থেকে এটা আসাতে কারোর কোনো সমস্যা আছে কিনা সমস্যা থাকে আচ্ছা ঠিক আছে তাহলে দেখলাম কি যে S সমান কি অ্যাক্টিভ পাওয়ার যোগ J অফ কি রিঅ্যাকটিভ পাওয়ার যোগ
জে অফ রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে এখন আমরা আরেকবার অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের সূত্রটা একটু দেখে নেব। দেখো দেখো শেষমেশ যেটা হয়েছিল, এটা কি ছিল কিউ, এটা কি ছিল কিউটি, মানে এটা কি ছিল পি, এটা কি ছিল এস। তাহলে কিউটি সমান কি জানি আমরা ভিআই সাইন থিটা, পি সমান কি জানি আমরা ভিআই কস থিটা। তাহলে এস সমান কি আমরা জানি এটা যোগফলে কি এস, অন্যভাবে করতেছি মানে দেখো এটা যোগফলে কি এস মানে পিথাগোরাসের সূত্র দিয়ে করতেছি। তাহলে এস সমান কি রুট ওভার কি পি স্কয়ার যোগ কি কিউ স্কয়ার। তাহলে রুট ওভার পি মানে কি ভিআই স্কয়ার, সরি ভিআই cos থিটা স্কয়ার যোগ কি ভিআই sin থিটা স্কয়ার। তাহলে সমান কি হবে যে ভিআই স্কয়ার যোগ cos যোগ কি cos স্কয়ার থিটা, সরি যোগ না তো এটা ইনটু যোগ sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা যোগ sin স্কয়ার থিটা যার মান কত হয় 1। তাহলে এর সমান এখানে কি পেলাম আমরা ভিআই, এর সমান এখানে কি পেলাম ভিআই। তাহলে ভাই একটু আগে যেটা দেখছিলাম এর সমান পি প্লাস জে অফ কিউএল মাইনাস কিউসি, এটাও যেটা এটাও সেটা, জাস্ট একটু পার্থক্য আছে। এটাকে কি বলে অ্যাপারেন্ট পাওয়ার, এটাকে কি বলে কমপ্লেক্স পাওয়ার। আবার এরই মান এখান থেকে মানটা হবে কি যে এখানে ভিএ যেটা হবে যে ভিএ কি হবে অ্যাঙ্গেল হবে, ভিএ কি হবে থিটা হবে, অর্থাৎ থিটা বাদে যেটা হবে সেটাকে বলে অ্যাপারেন্ট, আর থিটা সহ কোণ সহ যেটা হয় সেটাকে বলে কি কমপ্লেক্স। এই যে অ্যাপারেন্ট এটা আর কমপ্লেক্স এটা। দেখো তো অ্যাপারেন্ট এবং কমপ্লেক্সের মধ্যে কারোর কোনো ঝামেলা আছে? অ্যাপারেন্ট এবং কমপ্লেক্সের মধ্যে কারোর কোনো ঝামেলা আছে? থাকলে বলি। আপনারা যখন বুঝছেন এটা থাকলে কমপ্লেক্স নাকি? হ্যাঁ কি বললেন ভাই? অ্যাঙ্গেল থাকলে কমপ্লেক্স। হ্যাঁ পোলার ফর্ম বা রেক্টাঙ্গুলার ফর্মে যদি আমরা এস এর মানটা আনি তাহলে সেটা হবে কমপ্লেক্স পাওয়ার, আর যদি শুধু অ্যামপ্লিটিউড মানে শুধু এই মানটা অ্যাঙ্গেল বাদে বা শুধু এই মানটা থাকলে সেটাকে বলবো কি অ্যাপারেন্ট পাওয়ার। অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার বের করতে বললে শুধু মানটা হবে, কমপ্লেক্স পাওয়ার বের করতে বললে তখন কি কোণ সহ হবে, ঠিক আছে, অথবা যে অপারেটর থাকবে। অ্যাপারেন্টে অ্যাঙ্গেল আসে নাই কেন? অ্যাপারেন্টে অ্যাঙ্গেল আসে নাই কেন? এই যে অ্যাঙ্গেল এখানে আসলো না, দেখলেনই তো হিসাব। এই যে কমপ্লেক্স মানে কমপ্লেক্স মুড, আর কমপ্লেক্স মুড মানেই তো আমরা জানি কি কোণ থাকে। কমপ্লেক্স মুড ক্যালকুলেটর কমপ্লেক্স মুড দেখেন যে কোণ সহ যেটা থাকবে সেটাই কমপ্লেক্স মুড বলে। আচ্ছা এটাতে কার কোনো অসুবিধা আছে? নাই। তাহলে এখন আমরা একটু ইয়েতে যাব, পাওয়ার এখনো শেষ হয় নাই, পাওয়ারে যাব। যে পি কে কি বলে? পি কে কি বলে অ্যাক্টিভ পাওয়ার, অর্থাৎ ভিআই কি cos θ। এটা সূত্র আছে, সূত্রে প্রমাণ আছে, এই প্রমাণটা আমাদের কি অন্য জায়গায় কাজে লাগে না, আমরা ওইদিকে গেলাম না, ঠিক আছে। পি কে বলে অ্যাক্টিভ পাওয়ার ভিআই cos θ, অথবা কি আই স্কয়ার আর, অথবা কি ভি স্কয়ার বাই আর, অর্থাৎ আর এর যে পাওয়ারটা সেটা হবে কি অ্যাক্টিভ পাওয়ার, আর এর যে পাওয়ারটা হবে সেটা কি হবে অ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে। এখন আমাকে বলছে আবার লিখে নেই যে কিউ সমান কি জানি আমরা যে ভিআই কি সাইন থিটা, অথবা একটু আগে দেখলাম যেটা যে এস স্কয়ার মাইনাস কি পি স্কয়ার, এস স্কয়ার মাইনাস কি পি স্কয়ার, এই যে এস পি কিউ। আবার এটা সমান আবার কি যে রুট ওভার এস স্কয়ার মাইনাস কি কিউ স্কয়ার। তাহলে এবার কি হবে আমি সূত্রটা লিখে দিচ্ছি। এস সমান কি জানি আমরা যে ভিআই, অথবা কি হবে এখানে সরি ভিআই অথবা কি পি প্লাস জে অফ কিউটি, কিউটি মানে কিউএল মাইনাস কিউসি, ঠিক আছে, পি প্লাস জে অফ কিউটি, অথবা পি স্কয়ার যোগ কি কিউটি স্কয়ার। এখন যদি এটা দ্বারাই আমরা এই ভিআই দ্বারা যদি আমরা কমপ্লেক্স পাওয়ার বের করতে চাই তখন কি লিখতে হবে যে ভেক্টর, অর্থাৎ এর কোণ সহ মান গুণন
I এর কোন সমান বাট কনজুগেট, I এর কোন সমান বাট কি হবে কনজুগেট। VI দ্বারা যদি কমপ্লেক্স পাওয়ার বের করতে চাই, V এর কোণ সহ যোগ I এর কোণের কনজুগেট। কনজুগেট মানে কি, I এর কোণ যদি পজিটিভ হয় সেটা হবে কি নেগেটিভ, I এর কোণ যদি নেগেটিভ হবে সেটা হবে কি পজিটিভ, একে বলে কনজুগেট। তাহলে এইভাবে যদি করি তাহলে অটোমেটিক ভাবে কমপ্লেক্স মোড চলে আসবে। আর যদি শুধু VI দিয়ে করি তাহলে সেটা মান কি আসবে অ্যাপারেন্ট মান, সেটা মান কি আসবে অ্যাপারেন্ট। অর্থাৎ এভাবে কমপ্লেক্স পাওয়ার বের করা যায়, এভাবে কমপ্লেক্স পাওয়ার বের করা যায়। কমপ্লেক্স পাওয়ার কয়টা, দুইটা, একটা এইভাবে আর একটা এইভাবে। অ্যাপারেন্ট পাওয়ার কয়ভাবে, দুইভাবে, একটা VI আর একটা কি এটা দিয়ে, ঠিক আছে। এটা দেখো তো এই সূত্রে কার কথা কোনো ঝামেলা আছে? সূত্রে কার কোনো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা ভাই শেষেরটা একটু আরেকবার বলেন, s ইকুয়াল ভি আই থেকে কিভাবে হচ্ছে কমপ্লেক্সে নিয়ে যাবে ওটা। এটা জি ভাইয়া। আচ্ছা দেখো, আমরা শুধু VI যদি দেই তাহলে সেটা মানটা কি হয়ে যায় অ্যাপারেন্ট, আর যদি এভাবে দিই সেটা মানটা কি হয়ে যায় কমপ্লেক্স, আর যদি এভাবে দিই এখানে তো এভাবে দিলে তো কোন আসে না, তাহলে সেটাও কি হয় অ্যাপারেন্ট। এখন VI দিয়ে সবসময় তো এটা পাবো না, সবসময় কি এটা পাবো না, অনেক সময় কি VI থাকতে পারে। তাহলে VI দিয়ে তো আমরা বের করে কি অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে VI দিয়ে কিভাবে আমরা কমপ্লেক্স পাওয়ার বের করব, যে বের করব তো সেভাবে যে V এর যদি কোণ থাকে তাহলে কোণ সহ গুণ, অর্থাৎ এইটা যে V থিটা গুণন কি I কনজুগেট কি থিটা, I কনজুগেট থিটা। এই কনজুগেট মানে কি, যদি কারেন্টের কোণ আগে দেওয়া থাকে প্লাস তাহলে এই জায়গা হবে কি মাইনাস, যদি কারেন্টের কোণ আগে দেওয়া থাকে মাইনাস তাহলে এই জায়গা হবে কি প্লাস, এটাকে বলে কনজুগেট। তাহলে এইভাবে আমরা কি তখন কমপ্লেক্স পাওয়ার বের করতে পারবো। আপনি যারা বুঝছেন S equal to VI P plus J of Q, এরপরে কি প্লাস এটা কোথায়, এখানে হ্যাঁ এটা QT ভাই, এটা কি QT, QT মানে যে বললাম QT মানে Q এ মাইনাস QC, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা দেখেন এই সূত্রগুলো কিন্তু রেজোনেন্সে নাই, ঠিক আছে। তারপরে আমরা ভালো করে দেখি রেজোনেন্সে বিষয়টা ভুল আছে, অনেক সময় কমপ্লেক্স পাওয়ার বের করতে বলছে ওরা অ্যাপারেন্ট পাওয়ার বের করতে হয়ে দিছে, এটা 100% ভুল। কমপ্লেক্স পাওয়ার বের করতে হলে কমপ্লেক্স মোডে বের করতে হবে, অ্যাপারেন্ট মোডে বের করলে হবে না, ঠিক আছে। এটা ভুল আছে, আমরা এই ভুলটা এখান থেকে সংশোধন করে নিলাম, ঠিক আছে। তাহলে এইবার এখন আমরা আরেকটা জিনিস দেখবো, লাস্ট জিনিস যে B ফ্যাক্টর ইনটু I ফ্যাক্টর, এরপরে এটা কি দিছে ফ্যাক্টর স্টারটা কনজুগেট, এটাকে বলে নিচে এটাকে বলে কনজুগেট, কনজুগেট বলে, কনজুগেট। হ্যাঁ কনজুগেট। আচ্ছা মুছে দিলা, কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো, মুছে দিব। দেখেন তো ভাই, মানে মূলত অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ আর আপাত এই তিনটা পাওয়ার বুঝি না, একটু জোরে বলেন, আপনার কথা আসে না। পাওয়ার দিচ্ছে কমপ্লেক্স, ওটা তো রিঅ্যাক্টিভ পাওয়ার না, রিঅ্যাক্টিভ পাওয়ারটা যে কমপ্লেক্স বলতেছি না আমরা। কোনটা কমপ্লেক্স যে পাওয়ারটা, এটা কোন যেটার সাথে আছে? এটাই তো কোন আছে, কোন এটারও আছে এটারও আছে, তুমি এটার কথা বলতেছো? জি ভাই, এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা না, ওটা রিঅ্যাক্টিভ পাওয়ার না ভাই। গাধা, রিঅ্যাক্টিভ পাওয়ার লিখে দিছ না, VI sin θ অথবা কি √s² - p² এই যে রিঅ্যাক্টিভ পাওয়ারের সূত্র, এই যে রিঅ্যাক্টিভ পাওয়ারের সূত্র যে এখানে যে অ্যাপারেন্ট পাওয়ার, আর এটা তো অ্যাপারেন্ট, এটা কমপ্লেক্স পাওয়ার, আর এটা তো অ্যাপারেন্ট পাওয়ার, এইটা আর এইটা অ্যাপারেন্ট পাওয়ার, এইটা কমপ্লেক্স পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার তো এই যে, আচ্ছা এই অ্যাক্টিভ পাওয়ারের একক হচ্ছে ওয়াট, রিঅ্যাক্টিভ পাওয়ারের একক হচ্ছে কি ভার, আর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারের একক কি বা কমপ্লেক্স পাওয়ারের একক হচ্ছে VA, ঠিক আছে। একক কি VA, তাহলে ওয়াট ভার VA। এই তিনটা তো ভাই বুঝছি, কিন্তু কমপ্লেক্স এটা কি বলতেছেন, এটা তো কিছু বুঝলাম না। আরে কমপ্লেক্স বললে তোমাকে কোণ সহ নিতে হবে, যেরকম যদি অ্যাপারেন্টে কি করো VI নাও, শুধু ভোল্টেজ কারেন্ট গুণ করে দাও। যদি তোমাকে বলতো কমপ্লেক্স, তাহলে ভোল্টেজের কোণ এবং কারেন্টের উল্টায়ের কোণটা সহ নিতে হবে, সেই সহ নিলে যে মানটা হবে সেটাই হবে কমপ্লেক্স, ঠিক আছে।
ও আচ্ছা কতবার যে বলাও তোমরা। কমপ্লেক্স বলতেছিলেন তো ভাই, মাথা খালি কনফিউশন করতেছে, কমপ্লেক্স এটা আবার কোন পাওয়ার? তোমার মাথা, বুঝছো? আচ্ছা দেখো, যদি কখনো বলে, আমরা এখন প্রমাণ করব, আমরা একটা কি প্রমাণ করব যে ইন্ডাক্টরের পাওয়ার এবং ক্যাপাসিটরের পাওয়ার যদি বের করতে বলে, দেখো পিওর ইন্ডাক্টর, দেখো পাওয়ার মানে কি VI cos থিটা, মানে ইন্ডাক্টরের অ্যাক্টিভ পাওয়ার এবং ইন্ডাক্টর কি রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে বলছে। দেখো কার বের করতে বলছে, আমরা এখন বের করি কার, XL এর কি অ্যাক্টিভ পাওয়ার, তাহলে P সমান সমান কি VI গুণন cos থিটা। XL এর কত ডিগ্রি হয়, পিওর ইন্ডাক্টর, শুধু এটা বলছে না, তাহলে শুধু এটা বললে কি পিওর, শুধু এটা বললে কি পিওর। এখন ভাই পিওর কোনটা আর কি মানে খাঁটি কোনটা ভেজাল কোনটা, ঠিক আছে, এটা তো বলতে চাচ্ছ, ঠিক আছে, আমি সেটা পরে বলতেছি, আগে দেখো এটা দেখো, শুধু ইন্ডাক্টর বলে সেটা কি পিওর, আর পিওর ইন্ডাক্টরে কোন কত ডিগ্রি হয় 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মান কত 0, তাহলে পিওর ইন্ডাক্টরের অ্যাক্টিভ পাওয়ার কত হবে 0 ওয়াট, অ্যাক্টিভ পাওয়ার কত হবে 0 ওয়াট। তাহলে যদি XC এর কয়, XC এর P, তাহলে P সমান কি হবে VI cos, আবারও কারণ C কত ডিগ্রি থাকে 90 ডিগ্রিতে, তাহলে এটাও কি হবে 0 ওয়াট। তাহলে কি বুঝলাম যে শুধু XL এর পাওয়ার বা শুধু XC এর পাওয়ার বের করলে সেটা কি হবে 0 ওয়াট, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার না, কিন্তু কারণ রিঅ্যাক্টিভ পাওয়ার তো আছে, অ্যাক্টিভ পাওয়ার করলে কি হবে 0 ওয়াট, ঠিক আছে। এটা প্রমাণ আছে, কিন্তু অত বড় প্রমাণের দরকার নাই। cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান 0 না, ঠিক আছে। কি যেন একটা বলতে চাইছিলাম, খেয়াল নেই কি বলতে চাইছিলাম, দেখো কি যেন বলতেছিলাম ওটা মাথায় নেই। আচ্ছা দেখো, প্রশ্নের আগে তোমাদের সলিউশন করে দিছি, তারপরে বলতেছি এক জায়গায় লেখা আছে অ্যাপারেন্ট পাওয়ার, আমরা তো সেটা বলবো অ্যাপারেন্ট পাওয়ার অথবা কমপ্লেক্স পাওয়ার, আবার কি অ্যাক্টিভ পাওয়ার, অ্যাবজর্ব পাওয়ার, আবার কি এভারেজ পাওয়ার, আবার কি সাপ্লাই পাওয়ার। তাহলে অ্যাক্টিভ পাওয়ার এবং কি এভারেজ পাওয়ার একই কথা। এবার সাপ্লাই পাওয়ার এবং কি অ্যাবজর্ব পাওয়ার দুটো একই কথা, জাস্ট একটু ভিন্ন, যে এটারও যেটা ওইটারও সেটা, জাস্ট একটু প্লাস মাইনাসে ভিন্ন। অ্যাবজর্ব বললে পাওয়ারটা হয় কিসের, লোডের পাওয়ার, অ্যাবজর্ব মানে কি শোষণ পাওয়ার, শোষণ কি করে লোড করে, শোষণ কি করে লোড করে। আর যদি সাপ্লাই বলে তাহলে সাপ্লাই হলে কি হবে, এই মুড করে না কে, কথা বলে কে, আর যদি সাপ্লাই বলে কি, সাপ্লাই পাওয়ার বের করতে বললে কি হবে, সাপ্লাই পাওয়ার মানেও কি VI cos থিটা, কিন্তু এই সাপ্লাই পাওয়ার যদি কখনো বের করতে বলে তাহলে সেটা কি হয় মাইনাস হয়, কারণ কি সাপ্লাই যেখান থেকে হচ্ছে সেখানকার পাওয়ারটা কি হয় মাইনাস হয়। আর এই পাওয়ারটা মাইনাস কিভাবে হয়, এটা আমরা ডিসি সার্কিটের লাস্ট ক্লাসে আলোচনা করছি, ডিসি সার্কিটে আমরা লাস্ট ক্লাসে এটা আলোচনা করছি, ঠিক আছে। আপাতত জাস্ট এটাই বললাম, জাস্ট রিপিট করলাম, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার আগামী কাল ক্লাস হবে, ঠিক আছে। অ্যাবসর্বেন্ট পাওয়ার বললে তো অ্যাক্টিভ পাওয়ার নাকি ভাই? অ্যাক্টিভ পাওয়ার মূলত অ্যাক্টিভ পাওয়ার, অ্যাবজর্ব পাওয়ার, এভারেজ পাওয়ার, সাপ্লাই পাওয়ার সব একই, জাস্ট এভারেজ অ্যাবজর্ব এবং সাপ্লাই পাওয়ারের মধ্যে একটু ভিন্ন, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। অ্যাবজর্ব মানে কি শোষণ, অ্যাবজর্ব মানে কি শোষণ, আর শোষণ কে করে, লোড করে শোষণ। আর সাপ্লাই পাওয়ার বলতে কি করে, সাপ্লাই, কে সাপ্লাই দিচ্ছে, পাওয়ার সোর্স সাপ্লাই দিচ্ছে। তাহলে সাপ্লাই পাওয়ার বলতে কি বোঝায়, যে পাওয়ার সোর্সের পাওয়ার, পাওয়ার সোর্সের পাওয়ার যেখান থেকে সাপ্লাই হয়, অর্থাৎ ভোল্টেজ সোর্সের পাওয়ার অথবা কি কারেন্ট সোর্সের পাওয়ার। যদি কারেন্ট সোর্স থেকে সাপ্লাই হয় তাহলে সেটা সাপ্লাই পাওয়ার হবে, আর যদি ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সাপ্লাই হয় তবে ভোল্টেজ সোর্সের পাওয়ারটা কি হবে, সাপ্লাই পাওয়ার হবে। এই বিষয়ে আমরা ডিসি সার্কিটে অনেক আলোচনা করছি, ডিসি সার্কিট আপনারা দেখে যারা করছো তারা তো অনেক ভালো করে জানো, আর নতুন যারা তারা হচ্ছে আপনারা ডিসি সার্কিটের ভিডিওগুলো দেখবেন। আমি সবাই আবারও বলতে সবাইকে, আপনারা নতুন আছেন প্রায় 3-4 জন, এই ডিসি সার্কিটের পুরাতন আপনারা 3 জন প্রায় ডিসি সার্কিট করেন নাই, ডিসি সার্কিটের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দেখবেন। 24 তারিখ যেহেতু পরীক্ষা, আগামীকালকে ক্লাস নিয়ে ছুটি দিয়ে দিব, এই এতদিনে আপনারা ডিসি সার্কিট ভিডিও দেখে শেষ করবেন। এই 3 জনের সমস্যা যে সমস্যা আছে খাতায় লিখে রাখবেন, লেখার পরে আমাকে নক দিবেন, আমি 3 জনকে একত্রিত করে যার যেখানে সমস্যা আমি এই অনলাইনে এসে অবশ্যই সবাইকে বুঝাই দেবো, ঠিক আছে।